অন করে দিয়ে কারা কারা আসছে দেখে নিন। দেখি নোটিফিকেশন পাবো তো একটু সার্চ লাইভে যাই, লাইভে পাবো না এখানে গেলে পাবেন না স্যার, একটু সার্চ দেন বুঝতে আচ্ছা। তুমি কি করলো একটু পিছিয়ে দিয়েছো, ঠিক আছে। বুঝতে পারছিস না বাঁকা দশজন দেখার দরকার নেই। আচ্ছা থাক, একটু ছোটো করো। বোর্ডটা নিচে হয়ে গেল, তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি বলছিলাম যে এখন জমি নিব, কিন্তু যেহেতু তোমাদের অসুবিধা তাই এইটা মার্সি করলাম, আপাতত নিচ্ছি। হ্যাঁ, উল্টা সিধা যা হয় হোক নিচ্ছি। পরের দিন থেকে কালকে থেকে জমি আসবা, জমি আসলে একটু ভালো করে ক্লাস নেওয়া যাবে। কথা আনিজি লাগতেছে আমার কাছে। মার্কার দাও তো এখান থেকে একটা, তো একটা রেড মার্কার দিয়ে তো একটা ব্ল্যাকটা আছে, রেড দাও একটা, আর সবুজ একটা দাও, নীল একটা দাও। তো শোনো, আমরা এখন যে বিষয়টা নিয়ে ক্লাস করব তা হচ্ছে আমাদের সাউন্ড, শব্দবিজ্ঞানটা শেষ করে দিই আমরা। হ্যাঁ, শব্দবিজ্ঞান এবং ম্যাগনেটিজম, মানে সাউন্ড অ্যান্ড ম্যাগনেটিজম। সবাই লিখো শব্দ ও চুম্বক, মানে শব্দবিজ্ঞান আর চুম্বক লেখো, সাউন্ড অ্যান্ড ম্যাগনেটিজম। আমরা একটা কাজ করি, শোনো, অ্যাকর্ডিং টু পিএসসি সিলেবাস, হ্যাঁ স্পেশালি প্রিলিমিনারি সিলেবাস, সেখানে 3টা ওয়ার্ড আমাদের উল্লেখ আছে। ওখানে দেখব শব্দ ও তরঙ্গ, তার সাথে লেখা আছে চুম্বক, বুঝলা? তাহলে আমরা ওই তরঙ্গটা আলাদা কোনো অপশন না, তরঙ্গ হচ্ছে শব্দের মধ্যেই লুকায়িত আছে। তাহলে সেই জন্য আমরা 3টা টপিক একসাথে পড়তেছি। হ্যাঁ, আমাদের নাম হবে শব্দ, তরঙ্গ ও চুম্বক, আর আমরা এখানে স্বাভাবিক নাম দেব শব্দ ও চুম্বক, এটা নাম দাও। শুরু করি আমরা, সবাই লিখো শব্দ ও চুম্বক বিজ্ঞান বা চুম্বক, শুধু আমরা বুঝলেই হলো। সাউন্ড অ্যান্ড ম্যাগনেটিজম। প্রথমে আমরা এদিকে খেয়াল করো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুম আইডি পাসওয়ার্ড সব দিয়ে দেওয়া হবে, মোবাইল ফোনও দিয়ে দেওয়া হবে প্রয়োজন হলে, কোনো টেনশন নাই। শুধু বলে দিবা যে স্যার, যাদের যাদের ক্লাস করার ইচ্ছা, স্যারকে দেখার ইচ্ছা, ক্লাস শোনার ইচ্ছা, বকা খাওয়ার ইচ্ছা, তারা যেন দয়া করে মেহেরবানি করে সকালে আজকে রাতের মধ্যেই জুম অ্যাপ ইনস্টল করে নেয়। বুঝতেছো? সবাইকে বলবা কালকে 11টায় ক্লাস আছে, এবং সরাসরি আমি দেখতে চাই, তোমার চেহারাটাও দেখতে চাই, বুঝো নাই? আচ্ছা, এখন তুমি সেইভাবে, আর সবাই আমার ক্লাসে থাকবা, জি না হ্যাঁ স্যার, জি স্যার, সবাই টেক্সট করবা, অস্থির করে ফেলবে একদম, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে ক্লাস করতে। কারণ আমি জানো তো যে এই ভূতের মধ্যে ক্লাস নিতে পারি না, কথা বলতে হবে, কনভারসেশন থাকতে হবে, হ্যাঁ, টেক অ্যান্ড গিভ থাকতে হবে আর কি, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, আপাতত শুরু করি ভাই, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। প্রথমে আমরা
এই পার্টটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ সাউন্ড। হ্যাঁ, সাউন্ড দ্যাট ইজ ম্যাগনেট অর ম্যাগনেটিজম। হ্যাঁ, আচ্ছা, একেবারে 200% নিশ্চিত, 200% নিশ্চিত এখান থেকে একটা প্রশ্ন হবে। আর স্বাভাবিক কোশ্চেন হলে 2টা কোশ্চেন হবে এই 2 টপিক থেকে। আর কোশ্চেন যদি খুব খারাপ হয় তাহলে একটা কোশ্চেন হবে নিশ্চিত। সেই জায়গাটা কোনটা হবে আমি জানি না, তবে যদি একটা কোশ্চেন হয় তাহলে ধারণা করা যায়, মানে গত বিসিএসের আলোকে, কোশ্চেনগুলোর আলোকে অ্যাজাম্পশন দাঁড় করানো যায় এখান থেকে কোশ্চেন হবে। স্বাভাবিক কোশ্চেন হলে 2টা কোশ্চেন হবে, বেস্বাভাবিক হলে একটা হবে, সেটা হচ্ছে এই জায়গাটা হবে। সো আমরা শুরু করে দিই। সবাই লেখো, নতুন করে নিচে সাবটপিকের নাম লেখো, শব্দ ও তরঙ্গ। সাবটপিক, এটা নিয়ে আমরা ডিসকাস শুরু করে ফেলি। সবাই লেখো, শব্দ ও তরঙ্গ। এটা মনে করো একটা চ্যাপ্টার, তার নিচে আমরা টপিক ওয়াইজ আলোচনা করতেছি। শব্দ ও তরঙ্গ। আচ্ছা, শব্দ তরঙ্গ বিষয়টা কি একটু খেয়াল করো। আমরা কালকে সকালের ক্লাসে যেটা নেব ইনশাল্লাহ, সেখানেও আমরা তরঙ্গ নিয়ে কথা বলবো। আজকে এখন আমরা তরঙ্গ নিয়ে কথা বলবো। তরঙ্গটা কি শোনো, বিজ্ঞান পড়ার আগে আমাদের বিজ্ঞানের সংজ্ঞা শিখতে হবে, তাই না? আমরা এই যে যেদিন বন্ধ দেয় ক্যাম্পাসে, যেদিন মানে সরকারিভাবে গত বছরে মার্চে যে বন্ধ হয়ে গেল আর কি, তখন আমরা কিন্তু ক্যাম্পাসে যেদিন ক্লাস নেই সেদিন ক্যাম্পাসে ক্লাস নিয়েছিলাম, পরের দিন তো বন্ধ হয়ে গেল আর কি। তো সেখানে আমি কিন্তু এনার্জি নিয়ে পড়াশোনা করছিলাম, বলতেছিলাম তোমাদেরকে সব বেশি মনে বলছিলাম যে এনার্জি কী জিনিস, শক্তি কী জিনিস, তোমরা জানো। তো আমাদের কতগুলো সংজ্ঞা ম্যাক্সিমাম লোকই আমরা জানি না। যেমন সকালের বেসে তোমাদেরকে একটা ডেফিনিশন আমি শিখিয়ে দিছি, আশা করি জীবনেও কোনোদিন শেখো নাই। মানে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে হও, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খোলা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সময়ের সংজ্ঞা আমি যত স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি কেউ বলতে পারে নাই। কিন্তু আমরা সকালে ক্লাস ইনশাল্লাহ শিখে গেছি সময় কাকে বলে, হোয়াট ইজ টাইম, ডেফিনেশন অফ টাইম, আমরা এটা শিখে গেছি সকালে ইনশাল্লাহ, খুব সহজভাবে শিখছি, তাই তো? তো এখানে আরেকটা কথা আছে যে সায়েন্স কী জিনিস, এই ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না সায়েন্স কী জিনিস। আমি যত স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি 2-1জন বলছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্সের সংজ্ঞা সবাই দাঁড়ায় যায়, বলতে পারে সুন্দর, কিন্তু ভুল বলে, বোঝা যাচ্ছে। সেখানে আমরা বলছিলাম সায়েন্সের, যেহেতু সায়েন্সের ক্লাস, সায়েন্সের ডেফিনেশন জানা দরকার তোমার। হ্যাঁ, তো ওখানে আমরা শিখছিলাম বা আজকে শিখব, সেটা হচ্ছে সায়েন্স মিনস কি। আমরা জানি যে সায়েন্স মিনস এনার্জি, ডিসকাশন অফ এনার্জি। তোমরা বলতে পারো যে স্যার বিজ্ঞান মানে হলো যেখানে বিশেষ জ্ঞান থাকে। তো বিশেষ জ্ঞান তো অনেক ধরনের জ্ঞানও থাকে, বুঝতেছো? কেউ কাউকে ভালোবাসে, লাভ করে, ঘৃণা করে, সেটাও বিশেষ জ্ঞান। কেউ শয়তানি করে, কারো কারো ক্ষতি করতে যায়, কেউ কারো কারো সারাক্ষণ টেনশনে থাকে কী করে উপকার করা যায়। যে অ্যাম্বিশন তোমাদের উপকার করতেছে, অনেক ক্লাস দিচ্ছে, হ্যাঁ, তো বিনিময়ে তো তোমরা কিছুই দিচ্ছ না, আর তোমরা ক্লাসও করতেছো, ডেকে ডেকে জোর করে নিয়ে এসে ঘরের মধ্যে ক্লাস দিতে হচ্ছে তোমাদেরকে। যে যাই হোক, সবার এক একজনের এক একটা অবদান থাকছে তোমার লাইফে, তাই তো? আবার কেউ কেউ ক্ষতিও করছে তোমার লাইফের। তো এই যে বিষয়গুলো সবগুলোই তো বিশেষ জ্ঞান তোমার লাইফে। কেউ তোমাকে খুব বেশি উপকার করতেছে, খুব বেশি ভালোবাসা দিচ্ছে, কেউ খুব ঘৃণা দিচ্ছে, কেউ তোমাকে শেষ করার জন্য চেষ্টা করতেছে লাইফে, এগুলো বিশেষ জ্ঞান তোমার লাইফে। কিন্তু এগুলোর নাম বিজ্ঞান না। তাহলে বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিশেষ জ্ঞান। এই কথা সত্য, ঠিক আছে, কিন্তু এইটা পারফেক্ট কথা না। পারফেক্ট নলেজ হচ্ছে, বিজ্ঞান মানে হচ্ছে এমন একটা জ্ঞান যেই জ্ঞানটা কিনা তার পৃথিবীটা কিনা, তার আলোচনার পরিধিটা কিনা শুধু ইনক্লুডেড ইন এনার্জি, অ্যাবাউট এনার্জি, শক্তি অথবা শক্তি সম্বন্ধে। এইটা নিয়ে যে জ্ঞানগুলো হবে তা হতে পারে কোনো এক্সপেরিমেন্ট, কোনো অ্যাজাম্পশনস, কোনো ডিসকাশন, ভেরিফিকেশন, এক্সেট্রা এক্সেট্রা সো অন, যাই হয় হোক না কেন, বাট সেটার কেন্দ্রবিন্দু অথবা সেটার ফরওয়ার্ডিং যে পয়েন্টটা তা থাকবে হচ্ছে এনার্জি। অর্থাৎ সিম্পলি স্পিকিং হলো যে জ্ঞানের যে শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়, পড়াশোনা করা হয়, গবেষণা করা হয়, বোঝা যাচ্ছে রিসার্চ করা হয়, যা যা হতে পারে আর কি, সেই জ্ঞানটার নামই হচ্ছে সায়েন্স। তার মানে এখানে যদি আমরা এভাবে ডিফাইন করি, দেখো তো ভাই একটু প্লিজ লিসেন টু মি, এভাবে খেয়াল করো সায়েন্স। তাহলে সায়েন্সের ডেফিনেশনের যেটা মগজ, প্রাণ, সোল, হার্ট, তা হচ্ছে কি? এনার্জি। আর এনার্জি কি জিনিস?
সেইটা আমরা ছোট্টবেলায় 7-8-এ 7-8 তো সায়েন্স নাই বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম, কে রে? হ্যাঁ তানিয়া, ঠিক আছে। শোনো, এটা আবার কেটা? হ্যাঁ আসি রে, আলহামদুলিল্লাহ ভালো আছি রে ভাই দিয়া, মানে হ্যাঁ ভালো আছি ভাই, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। শোনো, তো যা বলছিলাম, তে এনার্জি কি জিনিস আমরা ছোটোবেলায় 7-8-এ যখন পড়তাম, তাই তো? তোমরা 7-8 পাস করছো না? অবশ্যই পাস করে আসছো। কিন্তু এখন তো ছেলেমেয়েরা পাস না করে চলে যায়, ইন্টারমিডিয়েট না পাস করেই পাস, মানে অটো পাস হচ্ছে। তো যাই হোক, তোমরা তো পাস করেই আসতো। তো 7-8-এ পড়েছো না বিজ্ঞানের মধ্যে? নাকি বলবা যে স্যার আমার তখন সায়েন্স ছিল না? 7-8-এ তো সায়েন্স নেই, সব সমান। সেখানে আমরা শক্তি কথাগুলোর সংজ্ঞা পড়েছিলাম। সেখানে ছিল যে শক্তি কি জিনিস। শক্তি হচ্ছে এমন একটা জিনিস যার মিনিমাম 3টা ক্রাইটেরিয়া থাকবে আর কি, বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1, শক্তি যা কখনো ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না, শুধু কনভার্সন ডাইভার্সন এটা হইতে পারে, অর্থাৎ রূপের অবস্থার চেঞ্জ হইতে পারে, অন্য কিছু হবে না। নাম্বার 1 থিঙ্কিং। নাম্বার 2 থিঙ্কিং পয়েন্ট হলো যে সে যদি যেখানে আসে ওই বেচারাটা মাঝখানে যদি কোনো মিডিয়াম থাকে, তাহলে সে যাওয়ার সময় ওই মিডিয়ামটা অবলম্বন করে সে সামনের দিকে মার্চ করবে আর কি, কথা বুঝতেছো? অর্থাৎ মিডিয়াম ছাড়া, মাধ্যম ছাড়া সে এগোতে পারে না। নাম্বার 2 গেল। আর কে কি লিখছো ভাই? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেকদিন পরে দেখছো, থ্যাংক ইউ ভাই, আমরাও তোমাকে অনেকদিন পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিয়ে দিচ্ছি সকালে। কোনো সমস্যা থাকলে সরাসরি যোগাযোগ করবা। পরীক্ষা চলে আসছে, যারা রাজশাহীতে আসছো সরাসরি বাসায় আসবা, বই খাতা কলম নিয়ে চলে আসবা। যখন সময় আমি দেখাই দেবো, যতটুকু আমি পাই সময় ইনশাল্লাহ আমি তোমাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাম্বিশন যেভাবে সহযোগিতা করতেছে আমিও করবো, সমস্যা না। কিন্তু তুমি বিসিএস ক্যাডার হবা, এই আশা নিয়ে থাকো। হ্যাঁ, লেগে থাকো, অনেক বড় স্বপ্ন দেখো। স্বপ্নই যদি ছোট দেখো বেশি দূরে এগিয়ে পারবে না, স্বপ্নটা বড় দেখো, ইনশাল্লাহ তোমার গন্তব্যস্থলটা ওরকম হবে আর কি। হ্যাঁ, স্বপ্ন অনুযায়ী কিন্তু তোমার ভবিষ্যৎটা নির্ধারণ হবে। তো খেয়াল করো প্লিজ, এনার্জির আমরা 3টা ক্রাইটেরিয়া বলছিলাম। তার মধ্যে 1 নাম্বার বলছিলাম যে কি, 1 নাম্বার হচ্ছে তা ধ্বংস হবে না, সৃষ্টিও হবে না, শুধুমাত্র কি হবে, কনভার্সন ডাইভার্সন হবে, চেঞ্জ হবে তার অবস্থাটা। নাম্বার 2 ক্রাইটেরিয়া আমরা বলেছিলাম যে মিডিয়াম যদি থাকে তাহলে সে সামনের দিকে কি করে, প্রপাগেট করতে পারে, সঞ্চালন করতে পারে, ফরওয়ার্ড করতে পারে, আদারওয়াইজ নো। নাম্বার 3 নাম্বার হচ্ছে সে যখন সামনের দিকে প্রপাগেট করে, সঞ্চালিত হয়, সে যখন ফরওয়ার্ড করে সামনের দিকে, তখন তার একটা চেহারা হয়। সেই চেহারাটা আমরা কিছুক্ষণ আগের ক্লাসে যেটা দেখাই দিলাম, দ্যাট ইজ নোন অ্যাজ ওয়েভস, তরঙ্গ বলে থাকি আমরা, তাই না? তাহলে শক্তির, দেখো না ভাই প্লিজ, আমরা 3টা ক্রাইটেরিয়া এখানে দাঁড় করালাম। একটা হচ্ছে সৃষ্টি নাই, ধ্বংস নাই, সৃষ্টি বা ধ্বংস নাই, দেখো বুঝতেছ? নাম্বার 2 মাধ্যম থাকতে হবে সঞ্চালনের জন্য, মধ্য দিয়ে গমন করে। আচ্ছা, নাম্বার 3 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে কিছুক্ষণ আগে কি বললাম, সে যখন ফরওয়ার্ড করবে, প্রপাগেট করবে, মার্চ করবে, তখন সে কি আকৃতিতে যাবে, একটা ওয়েভসের আকৃতি যাবে, তরঙ্গ, ঢেউ, এই আকৃতি যাবে, তাই না? তোমরা না বুঝলে আমাকে কোশ্চেন করবা, সমস্যা নাই। আর আমি তো খুব আস্তে টানতেছি, হ্যাঁ, বেসিক কথা বলবো, সব তো আর এখন খাওয়ানো যাবে না, কারণ হচ্ছে এখন সামনে পরীক্ষা আর কি। হ্যাঁ, বেশি খাওয়াইতে গেলে, মুমূর্ষু রোগীকে বেশি খাওয়াইতে গেলে মরে যাবে, ওর খাওয়ার ঠেলাই মরে যাবে, এই জন্য কম খাওয়াইতে হবে আর কি। হ্যাঁ, তো এরপরটা হচ্ছে আমাদের ওয়েভস, সরি বাংলা ইংলিশ হয়ে গেল, বাংলা লিখে দিই, তরঙ্গ। এই যে, তাহলে আজ থেকে আমরা বিজ্ঞান বলতে বুঝবো দ্যাট ইজ দ্য ডিসকাশন অফ এনার্জি। হ্যাঁ, সায়েন্স ইজ নাথিং বাট অনলি দ্য ডিসকাশন অফ এনার্জি, অনলি দ্য ডিসকাশন অফ এনার্জি। শুধু বিজ্ঞানে শক্তি নিয়ে কথা বলে, তুমি ভবিষ্যতে কি করবা না করবা, প্ল্যানিং, এই সমস্ত বিষয়ে বিজ্ঞানের অন্তর্ভুক্ত না। আজকালকার বিজ্ঞান তো অনেক ভুল সংজ্ঞা, হ্যাঁ, অনেক কিছু উল্টাপাল্টা সবই সংজ্ঞা হচ্ছে, বুঝতেছো না? রাষ্ট্রবিজ্ঞানও বিজ্ঞান হয়ে যাচ্ছে, সমাজ বিজ্ঞানও বিজ্ঞান হয়ে যাচ্ছে, বাংলাও বিজ্ঞান হবে, কয়েকদিন পরে ইংলিশও বিজ্ঞান হবে, লিটারেচার সায়েন্স, বোঝো নাই? নাম দিয়ে দেবো, কেউ না দিলে আমি নাম দিয়ে দেবো, বোঝো নাই? তো এই জন্য বিষয়টা হচ্ছে সবই যদি বিজ্ঞান হয় তাহলে বিজ্ঞানের বাইরে কি কথা বল। তো এখানে বিষয়টা হচ্ছে এগুলোর নাম বিজ্ঞান,
আলতু ফালতু পাগলের মতো সংজ্ঞা দিলেই হবে নাকি? পাগল তো অনেক কথা বলে, পাগলের সুখ মনে বলে, বুঝো নাই? পাগল কিন্তু সবসময় খুব সুখে থাকে, আসলে যে পাগল এটা তো সব বুঝে না, বুঝো নাই? এখন আমাদের দুঃখ হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা শিখি বাংলা একাডেমি থেকে, বাংলা একাডেমি বিজ্ঞানের সংজ্ঞা শিখাইতে পারবে? হ্যাঁ, পাগল জানো। এদিকে খেয়াল করো, সায়েন্স মনোযোগ দিয়ে শুনবা। তাহলে সায়েন্স মানে শুধু এনার্জি নিয়ে আমরা ডিসকাস করব, রাইট? এবং এনার্জি বলতে এখানে 3টা পয়েন্টে ডিসকাশন আসবে, ব্যাস ফাইন। এখন প্লিজ খেয়াল করো, এই যে 3টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন করব, তার একটা উদাহরণ হবে এক ধরনের এনার্জি আছে, তার নাম হচ্ছে সাউন্ড। সেরকম তাহলে কি হতে পারে দেখো তো প্লিজ। এই এনার্জিগুলো অনেক রকম ক্লাসিফিকেশন করা যাইতে পারে অন দ্য বেসিস অফ দিস 3 এলিমেন্টস, অর শুধু তুমি যদি বলতে পারো যে অন দ্য বেসিস অফ ওয়েভস, তরঙ্গের উপর ভিত্তি করে, অথবা অন দ্য বেসিস অফ মিডিয়াম, মাধ্যমের উপর ভিত্তি করে। সাধারণত আমরা এই শক্তিগুলোকে ভাগ করেছি কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ ওয়েভস, তরঙ্গের উপর ভিত্তি করেই সাধারণত আমরা শক্তিগুলোকে ক্লাসিফিকেশনে নিয়ে আসছি। তার মধ্যে মেজর ক্লাসিফিকেশন হচ্ছে কি কি থাকতে পারে দেখো না, অ্যাজ লাইক লাইট, মেবি হতে পারে, সাউন্ড হতে পারে, ম্যাগনেট এক্সেট্রা, একটা হতে পারে ইলেকট্রিসিটি, হতে পারে ইলেকট্রনিক্স, হতে পারে মেডিকেল সায়েন্স, এক্সেট্রা এক্সেট্রা সোয়ান। তাহলে একটু ভালো করে বোঝো, এই সমস্ত পড়াশোনা করার নাম বিজ্ঞান। তো তাদের মধ্য থেকে একটা পার্ট আমরা আজকে শিখবো, বা 2টা পার্ট, তার নাম কি? সাউন্ড অ্যান্ড ম্যাগনেট। সো দ্যাট ইজ আওয়ার ডিসকাশন গোল পয়েন্ট। হ্যাঁ, এই 2টা নিয়ে আমরা পড়াশোনা করবো আজকে, টুডে। এই যে আমি ক্লাসের শুরুতে, হ্যাঁ, আমি যে প্রথম কথাটা বললাম, যে এই যে 10-5 মিনিট যে বকবক করলাম, এটা আমার ক্লাস না, কিন্তু এটা ক্লাসের প্রাণ। এই কথাটুকু তোমাকে শিখতে হবে। হ্যাঁ, এভাবে শিখলেই তুমি যদি আমার ইথিক্স, দ্যাট ইজ মাই ওন ইথিক্স, তুমি যদি 100 লাইন বকবক শোনো, 10 লাইন মনে থাকবে। 10 লাইন মনে থাকলে তুমি একটা লাইন লিখতে পারবা সঠিকভাবে। হ্যাঁ, আর 1 ঘন্টা যদি বকবক শোনো, তার উপরে তুমি একটা গল্প বানায়ও তুমি 10 মিনিট বলতে পারবা। আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা পড়তে যাচ্ছি বিজ্ঞানের এই সমস্ত বিষয়ের একটা জিনিস, তার নাম কি? সাউন্ড। এখন পড়তে যাচ্ছি। তাহলে সাউন্ডের মধ্যে ইনক্লুডেড হবে কি কি বিষয়? প্লিজ লিসেন টু মি। নাম্বার 1, এর মধ্যে আসবে, প্রথম অ্যাজাম্পশন আসবে হচ্ছে ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। বুঝে গেছি? এরপরে হচ্ছে এখানে কিছু মিডিয়াম থাকবে, মাধ্যম থাকতে পারে। এরপরে হচ্ছে ওয়েভস, তরঙ্গ থাকতে পারে। হ্যাঁ, কে কি লিখলা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব মিস করো তো, ক্লাসে আসো না কেন বেটা? ক্লাসে আসবা ঠিক মতো, জুমে অ্যাপে ভালো বুঝি। কেন ভালো বুঝবা না? খুব ফাটাফাটি বুঝবা। আমার কত স্টুডেন্ট সবই বুঝবা ইনশাল্লাহ। দেখো, আরে ভালোবাসা থাকলে এমনি বোঝা যায়, বুঝো নাই? তুমি প্রেম করলে বুঝবা। স্টুডেন্ট লাইফে যদি এরকম করে থাকো তাহলে বুঝবা। সামনে বসে আছে, তুমি বসে আছো, কিচ্ছু বলা লাগে না, ওটা তুমি বুঝে গেছো কি চাচ্ছে। বা না বললেও, কথা বলতেছো ফোনের মধ্যে, বলো না, অবশ্যই কথা বলো, পড়াশোনা বাদ দেখলে করো না। শোনো তো, কথা বলতেছো, কথা বলতে বলতে যদি ও স্টপ হয়ে যায় বা তুমি স্টপ হয়ে যাও, আর সে যদি সত্যি রিয়েল লাভ করে, সিটার বাটপার না হয়, তাহলে কিন্তু সে বুঝে যাবে তুমি কেন স্লো হচ্ছে। ও কিন্তু তোমাকে দেখে নাই, ফোনে কথা বলছো, বুঝে যাবা। হ্যাঁ, তুমি আমার সব বুঝতে পারবা। তুমি জুমে থাকো, আমি তো আছি, অসুবিধা নাই। প্রয়োজন 50 বার ক্লাস নিব, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস বোর্ডের উপর দেখা যায় না তোর নেট প্রবলেম? কে এটা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও, আমাদের শামীম অকামটা করছে, সমস্যা, আমার দোষ নাই। আচ্ছা শোন, জাকির শহরের শামীমকে বলবি। দেখো তো ভাই প্লিজ, এইখানে আমরা প্রথম তোমাদের আলোচনা করেছিলাম যে মাধ্যম। এই দেখো প্লিজ, এই মাধ্যম যখন আমরা নিয়ে আসবো, তখন আমরা জানবো যে মাধ্যম হতে পারে আবার 3টা। কি কি ভাই? খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি ক্লাসের মধ্যে চলে গেছি। কঠিন, তরল, আর একটা কি? বায়বীয়, তাই না? এই সমস্ত কথা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন এই এনার্জিগুলোর, বিজ্ঞানের মধ্যে এনার্জির মধ্যে আমরা 2টা এনার্জি নিয়ে কথা বলবো। আর কথা বলতে গেলে এই সকল আসপেক্টসে আমরা কথা বলবো, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও তুমি। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রেখে দাও, নোট করার সময় তোমার কাজে লাগবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাস, এখন শুরু করি আমরা। তো তাহলে লেখা শুরু করো। পয়েন্ট নাম্বার 1, 1 নম্বর পয়েন্টে, শব্দ তরঙ্গের 1 নম্বর পয়েন্ট লেখো।
শব্দ এক প্রকার শক্তি, এই যে শব্দ কি বিজ্ঞান না, তাহলে শক্তি দিয়ে যে কোনো শক্তি দিয়ে যে কোনো বিজ্ঞান থাকবে, শুরু করবে ইহা এক প্রকার শক্তি, ব্যাস। তারপরে কোথায় যাচ্ছে সেটা পরের কথা। 1 নম্বর পয়েন্টে লেখো, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে বা মস্তিষ্কে প্রবেশ করে। থ্যাংক ইউ শালম, হ্যাঁ থ্যাংক ইউ। লেখো কি লিখছিলাম ভাই, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে বা মস্তিষ্কে, একই মানে এই যে মাঝখানে ডায়াফ্রাম আছে কানের এখানে, এটা দিয়ে সিগন্যাল চেঞ্জ হয়ে মস্তিষ্কে চলে যায়, সেই একই কথা লিখবো আমরা কি, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে বা মস্তিষ্কে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জন্মায়, মানে শোনার অনুভূতি জন্মায়। লেখো, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে বা মস্তিষ্কে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জন্মায়। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে বা মস্তিষ্কে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জন্মায়। লিখছি। পয়েন্ট নম্বর 2 লিখছো? 2 নম্বর পয়েন্টে লেখো, শব্দ আমাদের কানে বা মস্তিষ্কে, শব্দ, এই কোশ্চেন অনেকবার আসছে, লেখো, শব্দ আমাদের কানে বা মস্তিষ্কে, শব্দ আমাদের কানে বা মস্তিষ্কে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড সময় স্থায়িত্ব লাভ করে, মানে এতক্ষণ স্টে করে আর কি, অবস্থান করে। শব্দ আমাদের কানে বা মস্তিষ্কে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড সময় স্থায়িত্ব লাভ করে। শব্দ আমাদের কানে বা মস্তিষ্কে 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড সময় স্থায়িত্ব লাভ করে। লিখছো? ব্যাস, এই যে পয়েন্টটা আমরা লিখলাম, পয়েন্ট নাম্বার 2, এটার উপরে যত তারা চিহ্ন আছে পৃথিবীর সবগুলো দাও, মানে কমপক্ষে 3টা স্টার চিহ্ন দিয়ে রাখো। এবং নোটেবল পয়েন্ট ইজ দ্যাট এখানে থেকে টোটালি 12 থেকে 13টা কোশ্চেন হয়েছে এ যাবত বিসিএসে, এই শুধু এই আনসারটা ছিল, এই আনসারটা ছিল। কোশ্চেনগুলো একটু ঘুরে হেরফের করে দিয়েছে আর কি, হ্যাঁ, কিন্তু সব কিছুরই আনসার হয়েছে 0.1 সেকেন্ড। বোঝা গেল? তো এটা কেন হয়েছে আমরা তোমাদের ক্লাসে আলোচনা করছিলাম, তবে আবার আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে না কালকে করবো বা আগামীকাল করা যাবে, সমস্যা নেই, আসলে লেখা থাকবে এখানে। গেল? এরপরে নেক্সট পয়েন্ট লেখো, পরবর্তী পয়েন্টে লেখো, শব্দের উৎস হলো, শব্দের উৎস হলো আচ্ছা একটু কমিয়ে দাও, এটা কমিয়ে দাও তো, জুমটা ওদের উপরে লেখা বলে দেখতে কষ্ট হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তানভীর না কি নাম তোমার? তানভীর শাহ, আচ্ছা দাঁড়াও, এ করে দাও তো। দেখো এখন কি বোর্ড পুরোটা দেখা যাচ্ছে? বোর্ড কি পুরোটা দেখতে পাচ্ছ? দাঁড়াও, এটা এ করে দাও, নামাই দাও, দেখো তো এখন পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এরপর দেখো, উপরে দেখা যাচ্ছে, নিচেও দেখা যাচ্ছে। এই লিখো, এখন কি পুরো দেখতে পাচ্ছ? বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ পুরোটা? এই যে এখন কি হলো? ও ঠিক আছে, এটা দেখতে হবে। দরজা এটা দেখা যাচ্ছে? আচ্ছা করো, সমস্যা নেই, এটা একটু কমাই দিই, ছোট করে দিই, তাহলেই তো হয়ে যায়। এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে না? চাকরি ছোটো করলো, ঠিক আছে না? দেখো তোমার, হ্যাঁ বাস, হ্যাঁ দেখো। তো আমরা কয় নম্বর পয়েন্ট লিখছিলাম রে ভাই? 3 নম্বর পয়েন্টে যাচ্ছিলাম না? কি লিখতেছিলাম সেখানে? শব্দের উৎস হলো, সবাই লিখো প্লিজ, শব্দের উৎস হলো বস্তুর কম্পন, ভাইব্রেশন আর কি। শব্দের উৎস হলো বস্তুর কম্পন, শব্দের উৎস হলো বস্তুর কম্পন। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো, 1600 সালে বিজ্ঞানী, আচ্ছা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে। 1600 সালে বিজ্ঞানী ডক্টর অটো ভন গেরিক, লিখে দিচ্ছি দাঁড়াও,
তোমরা যারা রাজশাহীতে আসো, পরীক্ষার এখনও বেশ কয়েকদিন সময় আছে, পারলে কোথায় কোথায় সমস্যা আছে 2-3 জন ফ্রেন্ড একসাথে করে আসবা। কাছাকাছি থাকলে 2-3 জন এক জায়গায় হয়ে কোশ্চেনগুলো একটু লিখে নিয়ে আসলে এক সময়, এসে আমার সময় দিয়ে ফোন দিয়ে আসলা, তাহলে আমি সময় দিলাম, সলভ করে ফেললাম। হ্যাঁ, মানে এগুলো আর দেরি করা যাবে না। এটা বলছি কি, যারা 41-এর প্রার্থী তাদের জন্য বলছি। তুমি 49-এর প্রার্থী, তোমার আসার দরকার নাই, তুমি 30 এমনি পাবা। 41-এর যে তার জন্য বলছি আর কি, সময় তো নাই। আচ্ছা, কি বলছিলাম আমরা? ডক্টর অটো ভন গেরিক, দেখো 1600 সালে বিজ্ঞানী ডক্টর অটো ভন গেরিক। এখানে একটা কথা বলছি তোমাদেরকে, এই অটো এরকম 2জন বিজ্ঞানী আমাদের পরীক্ষায় ফিজিক্সে গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। একটা হচ্ছে নিকোলাস অটো চক্র ইঞ্জিন। আমরা তাপ ও তাপমাত্রার ক্লাসের জন্য তখন আমরা পড়বো এটা কি আছে এখানে। সেখানে আমরা শিখছিলাম যে ডক্টর নিকোলাস জার্মান সায়েন্টিস্ট আর কি, সে তোমার অটো চক্র ইঞ্জিন, হ্যাঁ, অন্তর্দহ ইঞ্জিন যেটা আবিষ্কার করে সে আর কি। তো সেটা এক জিনিস। আর এটা আবার আরেকজন কিন্তু বিজ্ঞানী। তো অটো দেখে কিন্তু তুমি বুঝবা না যে 2জন এক, তা না, কিন্তু 2জন ভিন্ন বিজ্ঞানী। এটা হচ্ছে অটো ভন, আর এটা হচ্ছে নিকোলাস বা সংক্ষেপে অটো। তাহলে সংক্ষেপে যেটাকে অটো বলি, ওই অটো চক্র ইঞ্জিন আবিষ্কার, সিএনজি যেটা আবিষ্কার করেছে আর কি। তো অটো চক্র যেটা, সেটা হচ্ছে শুধু অটো, নিকোলাস অথবা সংক্ষেপে বলি অটো। আর তিনি না, ইনি হচ্ছে অটো ভন। তাহলে অপশন তুমি ভালো করে পড়বা, যখন কোশ্চেন আসবে যে শব্দবিজ্ঞানের জন্য রেসপন্সিবল বা প্রথম যে শব্দবিজ্ঞানের বিষয়গুলো কথা বলছেন, ডিসকাস করেছেন বিস্তারিত, সেই বিজ্ঞানীর নাম কি। সেখানে হইতে পারে অটো, আসতে পারে নিকোলাস অটো নিকোলাস, বিজ্ঞানী অটো বা অটো ভন। তো তোমাকে এখন মনে রাখতে হবে এটা কিন্তু অটো ভন, তার কথা বলছি। তো কি বলছিলেন উনি, দেখো 1600 সালে বিজ্ঞানী ডক্টর অটো ভন গেরিক সর্বপ্রথম প্রমাণ করেন যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, মানে এভাবে লেখো, জড় মাধ্যমের প্রয়োজন। 1600 সালে বিজ্ঞানী ডক্টর অটো ভন গেরিক সর্বপ্রথম প্রমাণ করেন যে শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, মানে নির্জীব মাধ্যম, জড় মাধ্যমের প্রয়োজন, জড় মাধ্যমের প্রয়োজন, নির্জীব মাধ্যম, বুঝছো? হ্যাঁ, বাস, জড় মাধ্যমের প্রয়োজন। নেক্সট পয়েন্টে লেখো, পরবর্তী পয়েন্টে লেখো। আমরা একটু এই দিকে কথা বলি। তোমাদের সাথে আমরা আকাশ মহাকাশ নিয়ে কথা বলছিলাম না? যারা এর আগে ক্লাস করেছো, যারা একদম নতুন পাও নাই তাদের জন্য বলছি, আকাশ মহাকাশের কথাগুলো আমরা ব্যবহার করে থাকি প্রায়ই। হ্যাঁ, তো বিশেষ করে রিটেনে যখন আমরা স্যাটেলাইট লিখবো, রাডার লিখবো, রিসিভার লিখবো, ট্রান্সমিটার লিখবো, মোবাইল ফোন লিখবো, হ্যাঁ, কমিউনিকেশন সিস্টেম যখন বর্ণনা করব, তো সেই সমস্ত জায়গায় আমরা প্রায়ই লিখবো রাডার, প্রায়ই লিখবো স্যাটেলাইট। ওর সাথে সাথে একটা কথা আসবে, সেটা আসবে আকাশ মহাকাশ, বুঝলাম? ওই কথাগুলো কোথায় কি লিখবো দেখবা, একটু পরে দেখবা লেখা আছে মহাকাশ, একটু পরে লিখবা লেখা আছে আকাশ। হ্যাঁ, তো এটা এই শব্দগুলো কোথায় আমরা কোনটা ব্যবহার করব? হ্যাঁ, কারণ ইংলিশ এর সিনোনিমটা কি, প্রকৃত নামটা কি? তো সেখানে আমরা বলছিলাম আকাশ মহাকাশ কিন্তু এক জিনিস না, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক আছে, তো একটাকে আমরা সিনোনিম বলে থাকি স্কাই, আরেকটাকে বলে থাকি স্পেস, মহাশূন্য। তারপরে আকাশ এক জিনিস, মহাকাশ আরেক জিনিস। তো যাই হোক, আমরা এইগুলো জিওগ্রাফি ক্লাসে তোমরা হয়তো শুনেছ আলোচনা, তবুও আমরা এখানে যাচ্ছি যে এইখানে শব্দ সঞ্চালনের জন্য একটা উদাহরণ ধরো, সূর্য। এখানে সূর্য আছে, সান, হ্যাঁ, একটু বোঝো, বেচারা সূর্য আছে এখানে, আর আমরা আছি এখানে, সারফেস অফ দ্য আর্থ, ভূপৃষ্ঠ, আমরা আছি এখানে, ভূপৃষ্ঠ। একটু খেয়াল করো, ভূপৃষ্ঠ। এখন এই লম্বা আলোচনা, তো এখন তো মুমূর্ষ রোগী, এত আলোচনা করা যাবে না। শোনো, সংক্ষেপে আমি যেটুকু খালি বুঝাই দিচ্ছি কিভাবে পড়বা তোমরা, খেয়াল করো। এইটা সূর্য, এটা হচ্ছে পৃথিবী, মাঝখানে ডিস্টেন্স কত? প্রায় 15 কোটি কিলোমিটার, 15 crore কিলোমিটার। আমরা জানি অ্যাবাউট 15 crore কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স
সূর্য থেকে পৃথিবী নামক গ্রহ পর্যন্ত, ঠিক তো? দেখো এখন এটা দিয়ে মাপছে, যাই হোক আমরা পরে আসছি। তো এইখানে যে এলাকাটা আছে এই এলাকাটাকে আমরা বলে থাকি আকাশ মহাকাশ, ঠিক আছে? পৃথিবীর কাছাকাছি যে এলাকাটা তার একটা নাম দিয়েছি, এর উপরে যে এলাকা তার একটা নাম দিয়েছি, আর একসাথে দুইটাকে আমরা বলে থাকি ফিজিক্সের ভাষায়, অ্যাস্ট্রোফিজিক্সের ভাষায় আমরা নাম দিয়েছি অ্যাটমসফিয়ার। অ্যাস্ট্রোফিজিক্স গ্রহ নক্ষত্র নিয়ে যেটা পড়াশোনা করে, এই যে যেমন তাদের মাদার প্রতিষ্ঠান হচ্ছে নাসা, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যেটা পড়ে আর কি, জ্যোতির্বিজ্ঞান। তো এখানে আমরা খেয়াল করো, এই যে সূর্য নামক গ্রহ, সরি নক্ষত্র, আমাদের কাছাকাছি যে নক্ষত্রটা তার নাম কি? সূর্য। আচ্ছা, আর আমরা যেখানে বসবাস করি সেটা হচ্ছে পৃথিবী নামক একটা গ্রহ। তো এটার মাঝখানে যে ডিস্টেন্স প্রায় আনলিমিটেড, এই এলাকাটাকে আমরা বলে থাকি সংক্ষেপে ফিজিক্সের ভাষায় বা জিওগ্রাফির ভাষায় আমরা বলে থাকি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। আসলে একটু শুনে রাখবা, কিছু কিছু নামকরণ সত্যি সত্যি কিন্তু ওই জন্য নামকরণ করা হয়নি, জাস্ট নামকরণের জন্য নামকরণ করা হয়েছে। যেমন আমরা বলি যে তাহলে আসি, আসলে বললাম আসি আর চলে যাচ্ছি। এখন কেউ কেউ আবার গোজামিল দিছে, এখানে বলা হয় তে আবার আসি, আরে বেটা আমি তো আবার নাও আসতে পারি, আবার তো নাও আসতে পারি। এখানে আসলে একটা প্রচলিত কিছু, প্রত্যেক ভাষায় কিছু প্রচলিত শব্দ থাকে। আসি বলতে আমরা বুঝাই যাই, কথা বুঝতেছো? আসি বলতে বুঝাই যে গেলাম তাইলে আর কি, হ্যাঁ এরকম আর কি। তো বলি একটা, বুঝাই একটা। তারপরে সন্তানকে বাবা কি বলে, অনেক সময় বাবা বলে না, বাবা বলে ডাকে, কিন্তু আসলে কি বাপ ওটা তো ছেলে, ডাকে তো বাপ বলে, উল্টা ডাকা ডাকতেছে ছেলে না, মানে আদরে, মানে কিছু কিছু অ্যাড্রেস আমরা সম্বোধন উল্টাপাল্টা করে থাকি। এটা বডি ল্যাঙ্গুয়েজও হতে পারে, আবার ভৌগোলিক আসপেক্টসও হতে পারে, বা এনভায়রনমেন্টাল আসপেক্টসও এটা হইতে পারে আর কি, বোঝা যাচ্ছে? তদ্রূপভাবে আমরা এখানে যখন নামকরণ করা হয়েছে, এটা তো জার্মানিরা প্রথমের অবদান, তারা এটার নাম দেয় অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। আসলে বায়ু আছে না নাই সেটা ফ্যাক্টর না, কিন্তু জার্মান সায়েন্টিস্টরা যখন এর নাম দেয় তখন নাম ছিল এটা অ্যাটমসফিয়ার। এইভাবে তারা এই নামটা দিতে থাকলো। পরবর্তীতে এসে আমরা মডার্ন সায়েন্সে সে অ্যাটমসফিয়ারকে ভাগ করলাম। কয়টা ভাগে ভাগ করলাম? আমরা বললাম যে এটা প্রধানত 4টা লেয়ার, তোমাদের স্যারেরা সবাই বলছে সেগুলো, স্ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। পরবর্তীতে আমরা থার্মোস্ফিয়ারকে আবার ভাগ করলাম 3টা ভাগে, কি আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো যাই হোক, তোমরা সবাই জানো প্লিজ, আমাদের তো ভূগোল পড়ানোর উদ্দেশ্য না আজকে, আজকে হচ্ছে বিজ্ঞান পড়ানোর উদ্দেশ্য। প্রথম যে লেয়ারটা থাকে পৃথিবীর কাছাকাছি যেটা, সেটাকে আমরা বলি কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, দেখো তারপর এটার নাম কি হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, তারপর এটার নাম কি হচ্ছে? মেসোস্ফিয়ার। তারপর এটার নাম কি হচ্ছে? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, দেখো এখন পরবর্তী বিজ্ঞানীগণ, সায়েন্টিস্ট একটু ভালো করে মনোযোগ দিও, হ্যাঁ? এই থার্মোস্ফিয়ারকে আবার, আচ্ছা এইটুকু আগে শেষ করে নিই, শোনো ডিসকাশনটা কোথা থেকে আসলো। জার্মান সায়েন্টিস্ট যেনারা ছিলেন আর কি, তো জার্মান বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন অনেক অনেক আগ থেকে। তার মধ্যে এই যে ক্লাসিফিকেশন, 4টা ক্লাসিফিকেশন যখন করা হয়, মূলত এটার জন্য রেসপন্সিবল হচ্ছে এই সময়টা, একটু খেয়াল করো। 1895 সাল, প্লিজ লিসেন টু মি। 1895 সাল বলা হয় মডার্ন সায়েন্সের যেখান থেকে শুরু, সূত্রপাত, হ্যাঁ? এই সময় জার্মানে, পৃথিবীর মানে ইউরোপ কান্ট্রিতে যারা সায়েন্স শিখত, ইউরোপ কান্ট্রিতে তারা মনে করতো যে জার্মানে পড়ালেখা না করলে, বিশেষ করে জার্মান বিশ্ববিদ্যালয়ে যদি পড়ালেখা না করা হয় তাহলে মনে হয় সায়েন্সের কিছুই শেখা হলো না। এই জন্য একটা ছিল, ইউরোপের প্রবাদ ছিল আর কি, যদি বিজ্ঞান শিখতে চাও তাহলে জার্মানে যাও। যে ইউরোপের সব দেশের যারা ভালো ভালো স্টুডেন্ট ছিল বিজ্ঞান শেখার জন্য জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। তো সেই সময় মিনস 1895, এই সময় দেখবো আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে পৃথিবীর যারা সেরা সেরা সায়েন্টিস্ট ওই সময়কারে, স্পেশালি ফিজিক্স, তার মধ্যে বলতে পারো তুমি হেনরি বেকারেল, মাদাম কুরি, পেয়ারে কুরি, তারপরে তোমার ম্যাক্সওয়েল, হ্যাঁ, ম্যাক্স প্ল্যাঙ্ক, তারপরে বলতে পারো তুমি আলবার্ট আইনস্টাইন, এরপরে হচ্ছে তোমার উইলিয়াম ডর্ন, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের উলহেম রঞ্জেন, মানে কি বলবো, যারা পৃথিবী, তারপরে হচ্ছে অটো হ্যান, তারপরে হচ্ছে তোমার কি এনরিক ফার্মি, যারা একদম পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী,
বিশেষ করে পদার্থবিজ্ঞানী, তারা সবাই এই সময়ে ইয়াং, প্রায় ইয়াং সবাই, একটু কম বেশি হবে, সবাই কিন্তু তখন প্রেজেন্ট কোথায়? জার্মানি। সবাই, ইভেন মাদাম কুরি, পিয়ারে কুরি, তারা যখন কাপড় হয় নাই, হাজব্যান্ড ওয়াইফ হয় নাই, তখনও তারা, একজন টিচার ছিল, একজন ছাত্রী ছিল আর কি, পরবর্তীতে বিয়ে হয় আর কি, গবেষণা করতে গিয়ে লাভ হয়ে বিয়ে হয়। তো ওখানে এই সময় তারাও জার্মানে ছিল। হেনরি বেকেরেল যিনি রেডিও অ্যাক্টিভের ফাদার বলা হয় আমরা, হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তার জনক বলা হয়, যে সেই হেনরি বেকেরেলের বাড়ি কিন্তু ফ্রান্সে। হেনরি বেকেরেলের বাড়ি ফ্রান্সে, বাট ফরচুনেটলি সে পড়তে আসছে কিন্তু জার্মান বিশ্ববিদ্যালয়ে। সেখানে এসে গবেষণা করে সে ওখান থেকে রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করে। বুঝতেছো? তার মানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে যেখানে থাকুক না কেন সবাই কিন্তু পড়তে আসছে কোথায়? এখানে। সেই সময়ে এই জায়গায় বিজ্ঞানের যে ডেভেলপমেন্ট শুরু হয়, সেই ডেভেলপমেন্টের ধারাবাহিকতায় জার্মান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, গবেষকরা, ফেলোরা তারা প্রথম প্রমাণ করে যে পৃথিবীর এই যে অ্যাটমসফিয়ার, যেটা নাম দিয়েছে তারা, এখানে বেসিক্যালি 4টা লেয়ার আছে, বেসিক্যালি 4 লেয়ার্স, তারা বলছে বেসিক্যালি 4 লেয়ার্স, 4টা লেয়ার। সেই লেয়ারগুলোর নাম বলছে কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার তারা বলছে। দেন এই গবেষণাটা আপডেট হতে থাকলো, মানে বিভিন্ন দিকে প্রেক্ষাপটে গেল। আমরা জানি যে এরপরে কি হলো দেখো না সংক্ষেপে, এখানে এক্সরে আবিষ্কার হইলো। তোমরা জানো তো 1895 সালে উইলহেম রঞ্জেন সে প্রথম এক্সরে আবিষ্কার করলো, দ্যাট মিনস সিআরটি, ওই টেলিভিশনের যে পিকচার টিউব যেটা বলি, এখান থেকে সিআরটি সে আবিষ্কার করলো। সিআরটি, এখানকার একটা ফলাফল পেলাম আমরা এক্সরে, যেটা থেকে আমাদের নোবেল পুরস্কার শুরু হলো পরবর্তীতে। তাহলে এখান থেকে আমাদের নোবেল পুরস্কার পরে আসলো কত? 1900 সাল থেকে নোবেল পুরস্কার শুরু হলো, তাই না? 1900 সালে আলোর কোয়ান্টাম তত্ত্ব দিলাম, তারপরে 1901 তোমাদের সেই কাহিনী শুরু হলো। এর পরবর্তীতে আমরা আসলাম 1905 সাল। দেখো এখানে এসে আইনস্টাইন এসে 2টা সূত্র দিল। একটা সূত্র হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, সৌরবিদ্যুৎ তৈরির যে সূত্রটা সেইটা, হ্যাঁ। আরেকটা হচ্ছে ওই রিলেটিভিটি থিওরি মিনস E=mc², এই থিওরিটা সে দিল। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ 1913, মানে 1914 থেকে 18, এই যে মর্মান্তিক সময়টা, সেই সময়ে আলবার্ট আইনস্টাইন, নোংরা কাহিনী, অনেক খারাপ কাহিনী, তখন সে আমেরিকায় থাকে আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে সময় পাই কখনো বলবো যে অ্যাটম বোমা তৈরি হয়েছিল কিভাবে, সেটা সূত্রপাত তখন থেকে হয়। তো পরবর্তীতে এই সে আমেরিকায় আসে, এখানে এসে গবেষণা করে, আবার পরবর্তীতে তাকে 1921 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় আইনস্টাইনকে, অন দ্য বেসিস অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে সৌরবিদ্যুতের যে প্রসিডিওর সেইটা তৈরি করার কারণে তাকে 1921 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। লম্বা কাহিনী। পরবর্তীতে সে অলরাইট নন হয়ে যায়, পরিচিত হয়। এই কারণে 1930 সালে আমেরিকা পৃথিবীর প্রথম পারমাণবিক চুল্লি, ম্যানহাটন প্রজেক্ট, নিউ ইয়র্ক সিটির পাশে ছোট্ট একটা ক্যানেল আছে, ক্যানেলের ঠিক ওই পাশে একটা গ্রাম ছিল দ্বীপের মতো, তার নাম ছিল ম্যানহাটন তখন। এখন তো মূল শহরের মধ্যে এটা ইনক্লুডেড হয়ে গেছে। তো সেইটার নাম হচ্ছে ম্যানহাটন, সেই গ্রামটার নাম। সেই নাম অনুসারে ওখানে তারা একটা কি করে, মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক চুল্লি তারা এস্টাবলিশ করে 1930 সালে প্রথম। সেইটার নাম তারা দেয় ম্যানহাটন প্রজেক্ট, ওই গ্রামের নামে নাম দেওয়া হয় আর কি। সেখানে এই জার্মান সায়েন্টিস্ট, এখানকার ম্যাক্সিমাম সায়েন্টিস্ট, স্পেশালি 5 সায়েন্টিস্ট, তারা এখানে গবেষণা শুরু করে, আমেরিকা তাদেরকে নিয়ে যায়। এরপরে তোমরা জানো এই কাহিনী ধরে পরবর্তীতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো অ্যাটম বোমার মধ্য দিয়ে। অ্যাটম বোমা তৈরি হয়েছে এখানে। তো এরপরে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, তখন 1945 সালের 24 অক্টোবর ইউএন প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো আমেরিকায়। তারা প্রতিষ্ঠিত করলো। প্রতিষ্ঠিত যখন হয়ে গেল, তখন আমেরিকা আরও বলগাহীন হয়ে গেল। বলগাহীন হয়ে সে 1951 সালে এখানে হচ্ছে ফিশন বিক্রিয়া, যারা এর আগে আমরা ক্লাস করেছি তারা জানো যে এগুলো লম্বা কাহিনী অনেক, এটার পরে 2-3 ঘন্টা সময় লাগবে, আমি জাস্ট খালি মূল কথাটা বলে যাচ্ছি। তো এখানে 1930 সালে তারা যখন গবেষণা শুরু করলো, গবেষণা করে ওখানে গিয়ে তারা ফিশন অ্যাটম বোমা তৈরি বিক্রিয়া, সেটা আবিষ্কার করলো 34 সালে। তারপরে সেই গবেষণা হতে হতে এসে 1945 সালে তারা ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্লোজ হলো জাপানের, লাগলো কিন্তু জার্মানির সাথে, শেষ হলো জাপানকে দিয়ে। বুঝলা? অনেক কাহিনী আছে এর মধ্যে, বুঝতেছো? তো তাদের মধ্যে একটা ইউনিটি ছিল, মাঠটা জাপান খাইলো। আচ্ছা, তোমরা যখন চ্যানেল
চ্যানেল পড়েছো, চ্যানেল যখন পড়েছো বা ক্যানেল যখন পড়েছো, তখন তোমরা সম্ভবত শাখানীল দ্বীপ স্যাররা পড়াইছেন। শাখানীল দ্বীপ রাশিয়ার খুব ফাটাফাটি একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা। ওই যে স্যাররা পড়াইছেন না তাতার প্রণালী, তোমাদেরকে তাতার প্রণালী, অবশ্যই ডেভিস প্রণালী, তাতার প্রণালী স্যাররা পড়াইছেন না, বেরিং প্রণালী। তো ওই তাতার প্রণালী যেটা রাশিয়াকে সেপারেট করেছে মূল ভূখণ্ডের সাথে, শাখানীল দ্বীপ রাশিয়ার যেটা, এটার সাথে আমেরিকার একটা দৃষ্টিলোলুপ ছিল, তার একটা হাইনার দৃষ্টি ছিল এখানে শাখানীলের প্রতি আর আলাস্কার প্রতি। পরবর্তীতে আলাস্কা কিন্তু জাপান মানে আমেরিকা বিক্রি করে দেয়। আমার কথা বুঝতেছো কিনা আল্লাহ জানে। ধরে নিলাম তুমি যদি 41 পরীক্ষার্থী, আমার বিশ্বাস তুমি আমার কথাগুলো বুঝতেছো, মানে তার মানে সব পড়া আছে তোমার, সেই জন্য আমি একটু ডিপে কথা বলছি। আলাস্কা যেটা আছে আমেরিকার যেটা যে অঙ্গরাজ্য যেটা, এই আলাস্কা কিন্তু আগে রাশিয়ার মধ্যে ছিল, পরবর্তীতে এটা নিয়ে নেয় আমেরিকা, রাশিয়া বিক্রি করে দেয়, আমেরিকা কিনে নেয়, মনে করে অনেক কিছু পাবে, কিন্তু এখন পেয়েছে ঘোড়ার ডিম, কিচ্ছু নেই ওর মধ্যে, বুঝতেছো? তো যাই হোক, সেই সময় থেকে আমেরিকার একটা দৃষ্টি ছিল হচ্ছে শাখানীল দ্বীপ রাশিয়ার তাতার প্রণালীর এটা, সেই জায়গাটায় আরেকটা দৃষ্টি ছিল তার হাওয়াই দ্বীপপুঞ্জ, নাম শুনেছো না তোমরা? জাপানের ওখানে, ওই শাখানীল থেকে নিচে নেমে আসলেই তো জাপান। তো সেই জাপানের তোমার ওখানে ওই যে কোরিয়া প্রণালী যেটা আছে তার পাশে, তো জাপানের ওখানে একটা দ্বীপ আছে, মানে 32টা দ্বীপ একসাথে, তার নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। তো ওই দুষ্ট আমেরিকার আগে থেকেই তাদের ওই দুইটা জায়গায় খুব লোভ ছিল, একটা হচ্ছে শাখানীল, সাথে সাথে আলাস্কা, আলাস্কা তো পেয়ে গেল, কিন্তু শাখানীল দ্বীপের সাথে তাদের একটা খুব ভৌগোলিক জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট, ভূ রাজনৈতিকভাবেই সে গুরুত্বপূর্ণ শাখানীল দ্বীপ, এটা একটা জায়গা। আর একটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, যেখানে ওই যে আমাদের ছিল আর কি, পৃথিবীর স্বর্গ বলা হতো, যেখানে তোমার আক্রমণ করলো আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই মর্মান্তিক জায়গাটা। তো এই দুইটাই তারা করলো। যাই হোক, তো আমি যেটা বলছিলাম এখানে, তো শাখানীল দ্বীপের পাশেই যেটা এইদিকে সরে আসলে জাপানের যে জায়গাটা, তার নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, সেই জায়গায় অ্যাটাক করা হয়েছিল 45 সালে, বুঝতেছো? তো লাগলো জার্মানির সাথে, আর মাইটটা খাইলো কিন্তু জাপান। এর কারণ তো তোমরা জানো, অবস্থাটা পড়েছেন মনে হয়। যাই হোক, তো 1951 সালে আমেরিকা আরো বলগাহীন হয়ে গেল, যখন সে কি করে ফেললো আমেরিকা, আচ্ছা 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 ঠিক আছে, তো খেয়াল করো। তো ওইখানে আমরা কি বলছিলাম যেন, 51 সাল যখন, প্লিজ এদিকে, তো 51 সালে আমেরিকা কিন্তু আস্তে আস্তে বলগাহীন হয়ে গেল, যখন 24 অক্টোবর 1945 সাল ইউএন কনস্ট্রাক্টেড হয়ে গেল, হ্যাঁ, যখন সে তৈরি হয়ে গেল, ফাউন্ড হয়ে গেল, তখন থেকে আমেরিকা আস্তে আস্তে বলগাহীন, কারণ তার ক্রাইমগুলোর কোনো বিচার হবে না। সে জেনোসাইড যে করলো, সে এই গণহত্যা করলো, এটার একটা ভয়াবহ শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তিটা হলো না, কারণ সে আগে মাইটটা দিয়ে এসে নিজেই বললো এখন থেকে আর মাইট দেওয়া যাবে না, বোঝা নাই, প্রোটেক্টেড হয়ে গেল, শয়তানের যা কাজ কারবার করলো। আচ্ছা, তাহলে এই যে ইহুদি সংঘ, মানে জাতিসংঘ যেটা আমি ইহুদি সংঘ বলি, যাই হোক, এটা যে হয়ে গেল, হয়ে কিন্তু আমেরিকা বেঁচে গেল, তার আর বিচার হলো না, জেনোসাইডের বিচার হলো না। দেখো, জার্মানিতে কিন্তু যুদ্ধ অপরাধের বিচার হলো, বাংলাদেশে বিচারটা হলো না যুদ্ধ অপরাধের, হ্যাঁ হবে, কারণ হচ্ছে কি আইন আছে, বিচার হবে। কিন্তু দেখো, তাহলে সেই সেন্সে আমেরিকাও কিন্তু এখানে একটা অপরাধ করেছে, জেনোসাইড হয়েছে না জাপানে, কারণ অসহায় মানুষগুলোর উপরে হিরোশিমা নাগাসাকিতে যে বম্বিংগুলো করা হলো, তারা তাদের পার্ল হারবার আক্রমণ করেছে। পার্ল হারবার তো এটা হচ্ছে একটা তোমার কি হয়, আর্ম ফোর্সদের অবস্থান, সাধারণ মানুষ নাই বললেই চলে, কিন্তু সেখানে আক্রমণ করেছিল জাপান, তাদের জায়গা দখল করার জন্য সে করছিল। কিন্তু সেই জায়গাটা, প্লিজ লিসেন টু মি, সেই জায়গাটা আমেরিকা আবার ফেরত নিল। নেওয়ার সময় সে কি করলো, জাপানকে এমন একটা অত্যাচার করলো, কষ্ট দিল, যা হোক তোমরা জানো। আমার কথা হচ্ছে যেটা, সেটা হলো, প্লিজ আমার কথা যেটা, সেটা হচ্ছে এই যে দেখো, ভীষণ বিক্রিয়া যখন আবিষ্কার করলো, অ্যাটম বোমা তৈরি হলো, জাপান মানে আমেরিকা আস্তে আস্তে বলগাহীন হচ্ছে। এই বলগাহীনতার সূত্র ধরেই 1951 সালে আমেরিকা আবার সেকেন্ড বলগাহীন, সে কি করলো, ফিউশন বিক্রিয়া, আগেটা ছিল হচ্ছে ফিশন, পরেরটা হচ্ছে ফিউশন বিক্রিয়া, মিন্স হাইড্রোজেন বোমা। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আর একটা কথা মাথায় রাখবা, আমার ক্লাসে যখন আমি শুরু করি, কেন তোমাদেরকে মনোযোগ দিয়ে থাকতে বলি, আমার ক্লাসে কিন্তু শুধু বিজ্ঞান পড়ে, আরবি, উর্দু, ফার্সি সব চলে আসে এর মধ্যে। সুতরাং ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে, আমার এই ক্লাসের মধ্যে দেখো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অনেক তথ্য চলে আসছে, কিন্তু ভূগোলের অনেক তথ্য চলে আসছে, পড়াচ্ছে সাউন্ড চলে গেছে কিন্তু অন্য জায়গায়, বিকজ একটার সাথে একটা লিঙ্ক আপ আছে। তো ক্লাসের তুমি যদি উপস্থিত না থাকো, বই পড়ো, বই পড়ে এটা জীবনেও তুমি বুঝবা না, বোঝা নাই? যদি সত্যি সত্যি তিনি টিচার হন আর ওটা ক্লাসরুম হয়, তাহলে 1 মিনিটের ক্লাস, 5 মিনিটের ক্লাস 5 বছর বই পড়ার থেকে উত্তম হবে, যদি তিনি সত্যি শিক্ষক হয়ে থাকেন।
কথা বলতে এমনও হতে পারে তুমি সারা জীবন যা শিখছো 5 মিনিট তার চেয়ে বেশি শিখতে পারো। এই জন্য ক্লাস করতে হয় বাবা, ক্লাস না করলে শেখা যায় না। দেখো তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম, 1945 সালে অ্যাটম বম হলো, বোঝা যাচ্ছে, অ্যাটম বম। এরপরে 1951 সালে এসে হলো হাইড্রোজেন বম। তাহলে এখানে হচ্ছে অ্যাটম বম, এখানে হচ্ছে হাইড্রোজেন বম বা বোমা বাংলায় লিখলে। আমেরিকা আস্তে আস্তে বলগাহীন হয়ে গেল। অন দ্য বেসিস অফ দিস বলগাহীন, এই বলগাহীনতার উপর ভিত্তি করে আমেরিকা এমন বেপরোয়া হয়ে গেল, শেষে গিয়ে সে বলল যে না, এখন আমরা গোটা মহাকাশ আকাশ নিয়ে আমরা কল্পনা করি। আমরা শুধু জাপান কিনা, আমরা শুধু জার্মানি কিনা, আমরা একদম ইউনিভার্সালি আমরা ইনভেনশন করব, আমরা কন্ট্রোল করব, সুপার পাওয়ার আমরা। হ্যাঁ, সেই কারণে তারা এখানে পরবর্তীতে গিয়ে এই যে সূত্রগুলো তারা ব্যবহার করেছে এখানে, শুধু সূত্র, জিওপলিটিক্যাল কারণগুলো তো আছেই, কিন্তু এটা কিন্তু ডেভেলপ হয়েছে অন দ্য বেসিস অফ ফিজিক্স, ফিজিক্সের উপর, পদার্থবিজ্ঞানের উপর। হ্যাঁ, সেই কথা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। 58 সালে এসে তারা প্রতিষ্ঠা করলো এখানে একটা প্রতিষ্ঠান, নাসা। দেখো আমেরিকার এই নাসা, আমি কেন কথাগুলো বললাম আশা করি তুমি বুঝতে পেরেছো। এই যে আমরা এখন উপরের দিকে যাব, দেখো প্লিজ, ভূপৃষ্ঠ থেকে আমরা সূর্যের দিকে যাব, উপরের দিকে যাব না। এই প্রতিষ্ঠানে যারা গবেষণা করেছে এখানে, যারা উপরে নিয়ে, তার মধ্যে বেসিক মেজর প্রতিষ্ঠান হচ্ছে, ইনস্টিটিউশন হচ্ছে কে? সে হচ্ছে নাসা। তাহলে এই 58 সালে যখন নাসা ফাউন্ডেড হলো, ইস্টাবলিশ হলো, প্রতিষ্ঠা হলো, তারপরে নাসা 1960 সালে প্রথম সফল মহাকাশ গবেষণা করলো। সেই গবেষণায় গিয়ে স্পেশালি, রিমেম্বার দ্যাট, সেই গবেষণায় গিয়ে স্পেশালি মিনস 1960 সাল, সেখানে গবেষণায় গেল আবার। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য 2 পয়েন্টস। এইখানে একটা গবেষণা হলো, দ্যাট ইজ জার্মানি, জার্মানি, হ্যাঁ, আর দ্যাট ইজ ইউএসএ। একটু খেয়াল করো, এইখানের গবেষণার ফলাফল আমরা পেয়েছিলাম অ্যাজ লাইক দিস, বাট আনফর্চুনেটলি আমরা প্রায় 100 বছর পার হয়ে আসছি। দেখো এসে আমরা এইখানে এসে আবার নাসার পক্ষ থেকে আবার রিইনভেস্টিগেট হচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা আবার সেই কোনো অনেক কিছু গবেষণা হচ্ছে, গবেষণা করতে করতে নাসা গিয়ে বলল সামথিং রং। কোথায় সামথিং রং? দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন পয়েন্ট। এই সেই জায়গা যেখানে সামথিং রং। তারা বলল যে ফ্রেন্ড, আই হ্যাভ সামথিং টু সে, আমার কিছু বলার আছে। কোন জায়গায়? এটা যদি কাদের ভাষা? নাসার বিজ্ঞানীদের কথা হচ্ছে, তাদের ডিক্লারেশন হচ্ছে সামথিং টু সে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, মিনস থার্মোস্ফেয়ার। তারা বলল যে থার্মোস্ফেয়ারে আমাদের কিছু কথা আছে। সেই কথাটা তারা বলল যে থার্মোস্ফেয়ার এমন একটা লেয়ার, আবার বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, এই সমস্ত লেয়ারে, দ্যাট ইজ দ্য 3 লেয়ার্স, ট্রপোস্ফেয়ার, স্ট্র্যাটোস্ফেয়ার, মেসোস্ফেয়ার, কিছু তাদের অব্লিগেশন নাই, এখানে বলার কিছু নাই, তাদের কোনো কমপ্লেইন নাই, দ্যাট ইজ দ্য কারেক্টেড পয়েন্ট। বাট আনফর্চুনেটলি এই জায়গায় সামথিং টু সে, এখানে কিছু বলতে হবে। কি বলতে হবে এখানে? তারা বলল যে থার্মোস্ফেয়ারের 3টা সাবলেয়ার আছে। একটা হচ্ছে তোমার আয়োনোস্ফেয়ার, আরেকটা হচ্ছে এক্সোস্ফেয়ার, আরেকটা হচ্ছে ম্যাগনেটোস্ফেয়ার, ম্যাগনেটোস্ফেয়ার। দেখো আমার কথা ছিল এইটাই, আমার কথা ছিল এইটাই। এবার তুমি 100টা বই পড়তা, কিন্তু এই ধারণাটা ক্লিয়ার হতো না, জীবনও ক্লিয়ার হতো না। দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি ভাই প্লিজ? প্রথমে আমাদের অবদান হচ্ছে জার্মান সায়েন্টিস্টদের, আমরা এখানে অস্বীকার করতে পারবো না। বাট সেইটা গিয়ে আমরা আবার মডিফিকেশন করলাম, মডার্নাইজ করলাম 1960 সালে। কার হাত ধরে? নাসার হাত ধরে। হ্যাঁ, তারা বলল যে এখানে আবার 3টা সাবলেয়ার আছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ফ্র্যাঙ্কলি স্পিকিং ইজ দ্যাট, যে মেজর লেয়ার, অ্যাটমসফিয়ারের মেজর লেয়ার্স, মানে মূল যে স্তম্ভগুলো বা স্তরগুলো, তা হচ্ছে 4টা: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার। আর নাসার কথা হচ্ছে থার্মোস্ফিয়ারের আবার 3টা সাবলেয়ার আছে, কিন্তু 100 বছর পরের গবেষণা। সেই 3টা সাবলেয়ার কি কি? তারা বলছে আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কোনটায় কি হয় না হয় এটা জিওগ্রাফির স্যাররা তোমাদেরকে পড়াইছেন, অথবা কখনো সময় পেলে আমিও দেখাইতে পারবো, বিজ্ঞানের মধ্যে সমস্যা নাই। তো আমাদের আজকে যেখানে ডিসকাশন পয়েন্ট তা হচ্ছে এইটা, প্লিজ লিসেন টু মি। এই যে ম্যাগনেটোস্ফিয়ার, এখান থেকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই যে ম্যাগনেট, একটা কথা, স্ফিয়ার মানে তো অঞ্চল, রিজন, তোমরা জানোই। ম্যাগনেট মানে হচ্ছে কি? চুম্বক। তাহলে এখান থেকে তুমি স্পষ্ট বুঝতে পারতেছো, কোনো সন্দেহ নাই তাতে, তা হচ্ছে ম্যাগনেট মানে চুম্বক। এবার তুমি বলো, এটা কি কোনো ভূগোলের ক্লাস? বলো,
নো, এটা ভূগোলের কোনো ক্লাস না। আমরা ভূগোলের মধ্যে নিয়ে যাচ্ছি, কিন্তু এটা তো ভূগোলের ক্লাস না, এটা তো সায়েন্সের ক্লাস। এটা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান আবিষ্কার করেছে, অ্যাস্ট্রোফিজিক্স, দ্যাট ইজ ফিজিক্স। সো এইখানে এই দেখো নামটা দেখেই বোঝা যাচ্ছে, নামটা তো কারা দিয়েছে? নামটা ফিজিক্স দিয়েছে। ম্যাগনেট, চুম্বক, বোঝাই যাচ্ছে এটা পদার্থবিজ্ঞানের আবিষ্কার। আমাদেরও আজকে ক্লাস আছে ম্যাগনেট, সেই জন্য আমরা এখানে আসছি। দেখো ওরা বলল, পদার্থবিজ্ঞানীরা বলল, এই ম্যাগনেট স্ফিয়ারের উপরের যে অঞ্চলটা, সেখানে কোনো বায়ু থাকে না, বাতাস থাকে না, কোনো মাধ্যম থাকে না, কিচ্ছু থাকে না। তো এই এলাকাটা নাম হচ্ছে ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম, বোঝা যাচ্ছে? বা আমরা এর সিনোনিম বলে থাকি স্পেস, মহাশূন্য, বুঝতেছ? আর এই যে এলাকাটা, দ্যাট ইজ দ্য রিজন, এখান থেকে এই পর্যন্ত বিলো দিস, এটাকে আমরা বলে থাকি স্কাই, বোঝা যাচ্ছে? এই আকাশ, এটাকে বলি আমরা মহাকাশ, বোঝা ফিজিক্সের ভাষায়। আচ্ছা, এবার শোনো তো, তাহলে একটা এখান থেকে শাব্দিক অর্থ আমরা গ্রহণ করতে পারি। দেখো, বিমান চলে কোথায়, দ্যাট ইজ দ্য বিসিএস এর কোশ্চেন। এটা কিন্তু গায়ে মানে অন্ধের মতো গোজামিলের মতো তর্ক করে লাভ হবে না। তোমাদের বিসিএস আসছে যে বিমান চলে কোথায়, বলো তো ভাই? আকাশে না মহাকাশে? আকাশে বিমান চলে। তাহলে এই যে মেঘ ডাকে কোথায়? আকাশে। বিসিএস এর প্রশ্ন, আকাশে বিজলি চমকানোর সময়, ওখানে কি লেখা ছিল মহাকাশে বিজলি চমকানোর সময়? বিসিএস এর প্রশ্ন 3 বার আসছে, আকাশে বিজলি চমকানোর সময় কি ঘটে? ওই যে অন্ধ আর ল্যাংড়া লুলা কি যেন আসছে পরীক্ষায়। তো যাই হোক, তাহলে বিজলি চমকায় কিন্তু আকাশে, মহাকাশে না। তার মানে কি, মেঘ ডাকে আকাশে, মেঘ চলে আকাশে, বিমান চলে আকাশে, ঠিক তো? বাট আনফর্চুনেটলি সবচেয়ে বড় সত্যটা হচ্ছে রকেট কিন্তু আকাশে চলে না, রকেট চলে এই এলাকায়, স্পেস, ভ্যাকুয়াম, মহাকাশে চলে। কথা কি বুঝতেছ আমার কথাগুলো? তাহলে এই এলাকাটাকে মহাকাশ, মহাশূন্য বলি। তার মানে স্যাটেলাইট, চাঁদ, চাঁদ কি স্যাটেলাইট না? বঙ্গবন্ধু স্যাটেলাইট না? আর্টিফিশিয়াল স্যাটেলাইট না? এটা কোথায় থাকে? এই এলাকায় না, এই এলাকায় থাকে? এই এলাকায় থাকে, আমরা জানি সবাই। তাহলে দেখো তো ভাই, তো এখন তোমার একটা প্রশ্ন হইতে পারে, যেই প্রশ্নটা পরীক্ষায় আসবে আমি দেখাই দিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে স্বীকৃতি দিয়েছি যে, কয় মিনিট গেল, কয় মিনিট আছে দেখো। আমার ক্লাস তো আবার ধরলে শেষ হয় না, লম্বা ক্লাস হয় আমার, মানে কথা বলতে বলতে কোন দিকে চলে যায় তার ঠিক ঠিকানা নাই। বলি তোমার ভালোর জন্য, কারণ অল্প শেখো কিন্তু ভালো করে শেখো, হ্যাঁ? আচ্ছা দেখো, এখানে এত ইনফরমেশন আছে, এত ইনফরমেশন আছে, এবং একটা যে কয়টা সাল লেখছি সবগুলো বিসিএস সাল লেখছি আমি, এবং গল্প করতেছি অন্য জিনিস। কিন্তু দেখো আমি কত প্রশ্ন পড়াইছি, তুমি যদি খালি জব সলিউশন পড়ে দেখো তাহলে দেখবে যে স্যার কমপক্ষে এখানে 100টা প্রশ্ন পড়াই দিচ্ছে অলরেডি কিন্তু, হ্যাঁ? খেয়াল করো তো, সবাই মনোযোগ দাও। আমরা কিছুক্ষণ আগে লিখে আসছিলাম ডিসকাশনের মধ্যে, শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, রাইট? এবার এই এলাকায় আমরা কিছুক্ষণ আগে স্বীকৃতি দিলাম, এখান থেকে এই এলাকায় কোনো মাধ্যম নাই, ফাঁকা জায়গা, শূন্যস্থান, কিচ্ছু নাই, বাতাসও নাই। আর ওই ডিসকাশনের মধ্যে চিত্র আঁকছিলাম না শুরুতে, সেখানে আমরা লিখছিলাম যে মাধ্যম মেবি 3 টাইপস, একটা সলিড, আর একটা কি বলছিলাম আমরা, লিকুইড, আর একটা হচ্ছে এয়ার বা ভ্যাকুয়াম, হ্যাঁ? বায়ু, বায়ু হতে পারে। তো এখানে দেখো 3টা মাধ্যমের একটা আছে এখানে, কি এই ম্যাগনেটোস্ফিয়ার থেকে শুরু করে ভূপৃষ্ঠ পর্যন্ত এখানে মাধ্যম একটাই আছে, কি বাতাস, বায়ু, বোঝা যাচ্ছে না? তার মানে এখানে বায়ু আছে। এই জন্য মেঘ যখন ডাকে, আমরা বলি না মেঘ ডাকতেছে রে বৃষ্টি হবে এখন, তো মেঘ ডাকতেছে। দেখো তো ভাই, মেঘ কি আসলে ডাকে? মেঘ তো ডাকে না, মেঘের তো মুখ নাই। ঘটনাটা হচ্ছে কি, 2টা সলিড স্টেট সাবস্টেন্সেস, 2টা কঠিন বস্তু যখন পরস্পর এইরকম ধাক্কা লাগছে এরকম, তখন একটা বিকট শব্দ হয়েছে। সেই শব্দটা ওখান থেকে আমাদের কানে আসছে। আমাদের তো এখন শব্দবিজ্ঞানী ক্লাস, তাই না? আচ্ছা, তাহলে ওখানে যে এইরকম শব্দ হয়েছে 2টা, সেই শব্দটা আমরা এখানে শুনতে পেয়েছি। তাহলে আমরা কিছুক্ষণ আগে স্বীকৃতি দিলাম শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে। তার মানে আকাশে যেখানে মেঘে মেঘে ধাক্কা লাগছে সেখানে শব্দটা হয়েছে সৃষ্টি, এবং ওই শব্দটা আমাদের কান পর্যন্ত আসতে গিয়ে কি হয়েছে, মাঝখানে বাতাস অনুঘটক হিসেবে মাধ্যম দিয়ে কাজ করেছে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলবো এতক্ষণ পরে রে, বলবো। আচ্ছা, তো কয়জন হয়েছে ভিজিটর? নওয়াজুবিল্লাহ মিন জালিক, 28 জন। 28 জন ছাত্র রে, সর্বনাশ। আচ্ছা, যা থাকে থাক, না থাকলে না থাক, আমরা ক্লাস নেই। শোনো তো, কি বলছিলাম রে? তো ওই মেঘের ধাক্কা লাগছে, সেখানকার শব্দটা আমাদের কান পর্যন্ত চলে আসছে। তার মানে মাঝখানে মাধ্যম ছিল, মাধ্যম তো আর কেউ না, বাতাস। তাহলে এখানে বাতাস আছে, শব্দ আসতে পারে, তাই না?
আচ্ছা, শক্তি সঞ্চালন হইতে পারে। কিন্তু তুমি প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এই এলাকায় কি বাতাস আছে, কিছু আছে? নাই, বাতাস নাই। বুঝতেছো? সবাই ভালো করে খেয়াল করতে, এই এলাকায় বাতাস নাই, তাহলে বলো তো ভাই মাধ্যম নাই, তাহলে এই এলাকায় কোনো শব্দ করলে তা কি কোনোদিনও পৃথিবীতে শোনা যাবে? কোয়াইট ইম্পসিবল, শোনা যাবে না। এই কোশ্চেনটা আমাদের বিগত বিসিএস 3 টাইমস, 3 বার আসছে। কোশ্চেনটা কি ছিল দেখো, কোশ্চেনটা হচ্ছে এই যে বেচারা সূর্যের খালাতো ভাই, নামের নাম কি? চাঁদ। চাঁদ না, সূর্যের খালাতো ভাইয়ের নাম কি রে? চন্দ্র, চাঁদ। এই তো, চাঁদের নিজস্ব আলো নাই। এবার ধরো আমরা বেড়াইতে গেছি তোমাদেরকে নিয়ে, পিকনিক করতে গেছি অ্যাম্বিশনের পক্ষ থেকে চাঁদে। এবার খেয়াল করো, চাঁদে যদি কোনো শব্দ করা হয়, কোনো শব্দ ক্রিয়েট করা হলো, সেই শব্দ তোমরা এই পৃথিবী থেকে শুনতে পাবা কোনোদিনও? শোনা যাবে? যাবে না। কেন যাবে না? সহজ সরল আনসার হচ্ছে স্যার বায়ু মাধ্যম নাই, কোনো মাধ্যম নেই বলে। এই কথাটা আমাদের বিগত বিসিএস এর প্রশ্ন ছিল 3 বার। প্রিলিমিনারি কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল, ভালো করে খেয়াল করবা, কোশ্চেন ছিল যে চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করা হলে তা কেন পৃথিবীতে শোনা যাবে না? আনসার মাধ্যম নেই বলে, বা বায়ুমণ্ডল নেই বলে, বা বায়ু নেই বলে। কথা বুঝতেছো? বাস, ফাইন। আচ্ছা, এই একটা কোশ্চেন বুঝাইতে নিয়ে আমি এত কিছু বকবক করলাম এতক্ষণ, বোঝা যাচ্ছে? আরেকটা কথা খেয়াল করো, তোমরা জানো তো রকেট মহাকাশে চলে, তাই তো? তো ধরো এই এলাকায় যারা চলাচল করে তাদেরকে বলি নভোচারী। হ্যাঁ, এরপরে আবার বলতে পারি এলাকায় যারা যায় তাদেরকে বলতে পারি আমরা মহাশূন্যচারী। এই এলাকায় যারা গমন করে তাদেরকে আমরা বলে থাকি না মহাকাশচারী। তার মানে এই এলাকায় যারা গমন করে, খেয়াল করো মনোযোগ দিয়ে, যারা যায় তাদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি, নভোচারী, মহাশূন্যচারী, মহাকাশচারী, এই কথাগুলো বলি। কিন্তু নভোচারীগণ যখন তারা রকেটে যাচ্ছে, হ্যাঁ, তখন তারাও কিন্তু কথা বলে। তো তারা দেখছো হয়তো বা তুমি যে ইউটিউবে দেখো না বিভিন্ন সায়েন্স ফিকশনগুলো, তারা যখন কথা বলে তখন কিন্তু তারা গ্লোভসের মধ্যে থাকে, ভিতরে একটা ওয়্যারলেস থাকে মোবাইল ফোন, সেখানে কথা বলে, ওই পাশ থেকে শোনা যায়, সব জায়গাতে শোনা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিগত বিসিএসে 2 টাইমস, 2 বার আসছে যে এখানে তো বায়ু মাধ্যম নাই। তাহলে প্রশ্ন ভালো করে শুনবা কিন্তু, তাহলে এখানে তো বায়ু মাধ্যম নাই, তাহলে প্রশ্ন হয়েছে যে মহাশূন্যচারীগণ পরস্পরের সাথে কথা বলতে বেতার যন্ত্র ব্যবহার করে থাকেন কেন? কারণ বেতার যন্ত্র মানে ইলেকট্রনিক ডিভাইস, মানে মোবাইল ফোন, বেতার যন্ত্র মাধ্যম ছাড়া কাজ করে, কারণ সেটা মাইক্রোওয়েভে কাজ করে। বুঝতেছো? এই জন্য এরা যখন পরস্পরের মধ্যে কথা বলে তখন এখানে কোনো মাধ্যম লাগে না। মাধ্যম না থাকলেও চলে, মাধ্যম না থাকলেও চলে, যেমন মোবাইল ফোন, এটা মাইক্রোওয়েভে কাজ করে। তাহলে আমাদের এখানে দেখো, এখানে তো আমরা শখানিক প্রশ্ন পড়েছি, কিন্তু সরাসরি আজকের যে শব্দবিজ্ঞান সেখান থেকে 5টা প্রশ্ন আমরা সলভ করলাম 2টা অ্যাসপেক্টসে। একটা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে তা কেন পৃথিবীতে শোনা যাবে না? বিকজ অফ দ্যাট এখানে কোনো মাধ্যম নাই, মিডিয়াম নাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে মহাশূন্যচারীগণ পরস্পরের সাথে কথা বলতে বেতার যন্ত্র কেন ব্যবহার করেন? কারণ বেতার যন্ত্র মাধ্যম না থাকলেও কাজ করে। কিভাবে কাজ করে? ওখানে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, তাই। কথা বুঝতেছো? তাহলে আমাদের বিগত বিসিএস এ প্রশ্ন হয়েছে, খুব মনোযোগ দিয়ে, কিভাবে বিসিএস এ পড়বা কয়দিন তুমি, বা বিসিএস না হওয়া পর্যন্ত তুমি কিভাবে পড়বা, আমি সেই প্যাটার্নটা দেখাই দিলাম। তাহলে প্রশ্ন হয়েছে চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে তা পৃথিবীতে কেন শোনা যাবে না? মাধ্যম নেই বলে বা বায়ু নেই বলে। 3 বার। 2 বার প্রশ্ন হয়েছে মহাশূন্যচারীগণ পরস্পরের সাথে কথা বলতে বেতার যন্ত্র ব্যবহার করে থাকেন কেন? আনসারটা ছিল মাধ্যম নেই বলে। বুঝতেছো? এবার আসতে পারে মেবি, রিমেম্বার দ্যাট, কারণ প্রতি বিসিএসে তো নতুন প্রশ্ন থাকে, তাই না? তাহলে এবার আসতে পারে, কোনো বই পুস্তকে লেখা নাই কিন্তু, তাহলে এবার আসতে পারে যে এই বেতার যন্ত্র মাধ্যম নেই বলে লেখছে, তাহলে আসতে পারে যে বেতার যন্ত্র আবার কিভাবে কাজ করে, তাহলে সেটা তোমাকে জানতে হবে। এই জন্য আমরা একটু লিখে নেবো, লেখো পরবর্তী পয়েন্টে লেখো প্লিজ। আর যদি মনে করো এটা নিবা তাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও, সবাই স্ক্রিনশটটা নিয়ে নাও, যে যেখানে আসো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, নোট করতে সাহায্য হবে, উপকার হবে, লাগবে, কাজে লাগবে।
স্ক্রিনশটটা নিয়ে নাও। হ্যাঁ, নিশ্চয়। এবার শোনো পরবর্তী পয়েন্ট। নেক্সট পয়েন্টে লেখো, আমরা এখন এই জন্য লিখব। এই জন্য মানে ওই কিছুক্ষণ আগে যে পয়েন্ট লিখে আসছি মাধ্যমের জন্য। হ্যাঁ, তো লিখে নাও। পরবর্তী পয়েন্টে লেখো, এই জন্যই, তুমি বুঝলেই হলো, লেখো এই জন্যই চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে, লেখো এই জন্যই চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে তা কোনোদিনও পৃথিবীতে শোনা যাবে না। এই জন্য চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে, এই জন্য চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে তা কোনোদিনও পৃথিবীতে শোনা যাবে না। এই জন্য চন্দ্রপৃষ্ঠে কোনো শব্দ করলে তা কোনোদিনও পৃথিবীতে শোনা যাবে না। লিখছো? আচ্ছা, এরপরে ওই ব্র্যাকেটে লিখে নিতে পারো, ব্র্যাকেটে লিখে নাও যে মাধ্যম নেই বলে বা বায়ু মাধ্যম নেই বলে লিখে নাও। ব্র্যাকেটে লিখে নাও মাধ্যম নেই বলে। লিখছো? নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লিখো, পরবর্তী পয়েন্টে লিখো যে তোমার মহাশূন্যচারীগণ, নেক্সট পয়েন্ট, আগের যেটা ডিসকাশন করলাম সেই পয়েন্টে লেখো, মহাশূন্যচারীগণ অবলিক মহাকাশচারীগণ অবলিক নভোচারীগণ, তিনটেই লেখো পরপর অবলিক দিয়ে লেখো। মহাশূন্যচারীগণ অবলিক মহাকাশচারীগণ অবলিক নভোচারীগণ পরস্পরের সাথে কথা বলতে, পরস্পরের সাথে কথা বলতে বেতার যন্ত্র ব্যবহার করে থাকেন। লেখো, মহাশূন্যচারীগণ অবলিক মহাকাশচারীগণ পরস্পরের সাথে কথা বলতে, এই জন্যই লিখে রাখবা আগে ডট দিয়ে। হ্যাঁ, এই জন্যই, আগেরটাও এই জন্য, পরেরটাও এই জন্য, মানে ওই মাধ্যমের জন্য আর কি। হ্যাঁ, এই জন্যই মহাশূন্যচারীগণ অবলিক মহাকাশচারীগণ অবলিক নভোচারীগণ পরস্পরের সাথে কথা বলতে বেতার যন্ত্র ব্যবহার করে থাকেন। লিখছো? ব্যাস, এবার বেতার যন্ত্রের ফাংশনটা কি, সে কিভাবে কাজ করে, এটা লিখতে গেলে তোমাকে ওই নোটটা লিখে নিতে হবে। তো নিচে একটু নোট লিখে নাও, এই পয়েন্টের নিচে একটু নোট লিখে নাও। লিখো, লিখে শেষ? নোট লেখো। বেতার যন্ত্রসমূহ দেখো সবাই, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস সমূহ, সবাই লিখো, বেতার যন্ত্রসমূহ অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস সমূহ, নোট লিখতেছি আমরা। হ্যাঁ, এই পয়েন্টের নিচে নোট লিখে নাও সবাই। বেতার যন্ত্রসমূহ অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস সমূহ রেডিও ওয়েভ, এর বাংলা লেখো বেতার তরঙ্গ, বেতার তরঙ্গের সাহায্যে পরিচালিত হয়, পরিচালিত হয়। লিখছো? তাহলে কি লিখলাম আমরা? যে বেতার যন্ত্রসমূহ অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস সমূহ রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের সাহায্যে পরিচালিত হয়। তাহলে এখন একটা কথা থাকে এখানে যে হোয়াট ইজ রেডিও ওয়েভ। হ্যাঁ, এই জিনিসটা আবার কি, তাই না? এটার এক্সপ্লেনেশনটা আমরা এখানে শিখে নিব। নিচে একটু ইয়ে করে লেখো, ওর নিচে প্যারা করে আরেকটা সেন্টেন্স লেখো যে রেডিও ওয়েভ প্রধানত 3 প্রকার। অথবা সংজ্ঞাটা লিখে নিবা, সংজ্ঞাটা লিখতে পারো অবশ্য। দাঁড়াও, তাহলে এর নিচে সংজ্ঞাটা লিখে নাও, তারপর প্রকার ভেদলে লেখো। এখানে সংজ্ঞাটা লিখো, যে সকল তড়িৎচুম্বক তরঙ্গের, এভাবে লিখতে পারো, যে সকল তড়িৎচুম্বক, এটা এক ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ আর কি। হ্যাঁ, যে সকল তড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻³ মিটার এর বেশি তাদেরকে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বলে। যে সকল, তাহলে এখানে দুইটার কন্ডিশন, একটা হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ হওয়া লাগবে, 2 নম্বর কন্ডিশন এর চেয়ে বেশি হতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তাই লেখো যে রেডিও ওয়েভ হচ্ছে যে সকল তড়িৎচুম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻³ মিটারের বেশি, তাদেরকে কি বলে তোমার
রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বলে। তাহলে এখানে রেডিও ওয়েভের টু কন্ডিশন, নাম্বার ওয়ান হচ্ছে তাকে অবশ্যই তড়িৎচুম্বক তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা বলা হয় সেটা হতে হবে। অ্যান্ড নাম্বার টু কন্ডিশন হচ্ছে তাকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 10⁻³ মিটারের চেয়ে বেশি হইতে হবে, না হলে কিন্তু এটা হবে না। এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, বোঝা গেল? ব্যাস, নিচে একটা কথা লিখে নাও, ইহা প্রধানত 3 প্রকার। আবার ফিজিক্স পড়াতে মানে শব্দবিজ্ঞান পড়াতে পড়তে কিন্তু ইলেকট্রনিক্সের মধ্যে ঢুকে গেছি আবার। হ্যাঁ দেখো, কারণ যেখানে যার সাথে যেটা পড়ালে মানাবে আমি তার সাথে সেটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু তোমাদের সময় খুব কম, কয়দিন পরই তো পরীক্ষা, লিখে নাও ইহা প্রধানত 3 প্রকার, যথা যথা 1 নম্বর পয়েন্ট, সাব পয়েন্ট লেখো, মিডিয়াম ওয়েভ, বাংলা লিখতে পারো সমস্যা নাই। নাম্বার 2 শর্ট ওয়েভ, নাম্বার 3 মাইক্রোওয়েভ। এই 3টা মিডিয়াম, শর্ট, মাইক্রো। এখানে তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে রাখি, এখানে বাসায় পড়বা, কারণ তো পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি একটু পড়ে নিবা। ওই তোমাদের পরীক্ষায় আসছে যে বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশন দূরবর্তীতে কোনো অনুষ্ঠান ব্রডকাস্ট করতে গেলে সেখানে কি মডুলেশন করে, ফ্রিকোয়েন্সি না ওয়েভ, কোনটা মডুলেশন করে, কি করে না অ্যাম্প্লিটিউড মডুলেশন করে, সেই কথাগুলো এখান থেকে পড়বা। আর এখান থেকে পড়বা এটার অ্যাপ্লিকেশন ক্ষেত্র কোথায় কোথায়। তো এখানে একটু লিখে নাও, এই দুইটি আরও দিয়ে লিখে নাও, রেডিও প্লাস টেলিভিশন, এই দুইটা পয়েন্টের আসপেক্টসে এই দুইটা পড়তে হবে। আর মাইক্রোওয়েভ যদি না বোঝো আমাকে জানাই, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে মাইক্রোওয়েভের আসপেক্টস হচ্ছে লিখে নাও কী কী পড়বা এখান থেকে। রাডারের আসপেক্টসে পড়বা, রাডার প্লাস স্যাটেলাইট। হ্যাঁ, স্যাটেলাইট, আচ্ছা স্যাটেলাইট, তারপরে হচ্ছে কি লিখলাম এটা, স্যাটেলাইট, হ্যাঁ স্যাটেলাইট, তারপরে হচ্ছে আমাদের মোবাইল ফোন, তারপরে হচ্ছে ইন্টারনেট, এক্সেট্রা এক্সেট্রা সোয়ান। এইগুলোর আসপেক্টসে আমরা পড়বো মাইক্রোওয়েভ। অর্থাৎ মাইক্রোওয়েভে এই জিনিসগুলোতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। তাহলে আসতে পারে এবার পরীক্ষায় যে তোমার কি বলে মোবাইল ফোনে কোন ওয়েভ ব্যবহার করা হয়, হ্যাঁ আসতে পারে রাডারে কোন ওয়েভ ব্যবহার করা হয়, আসতে পারে স্যাটেলাইটে কোন ওয়েভ ব্যবহার করা হয়, আসতে পারে ইন্টারনেটে কোন ওয়েভ ব্যবহার করা হয়। যা অনেকে দেখো না মাইগ্রেনে ব্যথা আছে যাদের, তারা কিন্তু মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলতে পারে না, শুরু হয়ে যায় ব্যথা। ব্রেনের পেইন যাদের আছে, তারপরে হাই প্রেশার যাদের আছে, এরা কিন্তু ইন্টারনেট বেশি ইউজ করলে তাদের ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয়। হ্যাঁ, মাইগ্রেন থাকলে বা সেন্সিটিভিটি যাদের বেশি তাদের সমস্যা হয়ে যায়। তো এই যে বিষয়গুলো, কারণ এখানে মাইক্রোওয়েভ আছে, তার মানে কি অবভিয়াসলি প্রুভস দ্যাট এই রেডিও ওয়েভের মধ্যে সবই তো ক্ষতিকর, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই বেচারা মাইক্রোওয়েভ। আমি তোমাদের সহজ শাখাতে মনে হয় 2টা ক্লাসে পড়াইছিলাম মিশনের, যে কোনটা ক্ষতি বেশি কোনটার ক্ষতি কম সেটা একটা লিস্ট পড়াই দিয়েছিলাম, চার্ট দিয়েছিলাম, চার্টটা দেখে নিও একটু। যাই হোক, গেল লিখছো? আচ্ছা, নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো। পরবর্তী পয়েন্টে লেখো, শব্দের তীব্রতা পরিমাপক আন্তর্জাতিক একক হলো, সবাই লেখো প্লিজ, শব্দের তীব্রতা পরিমাপক আন্তর্জাতিক একক হলো, শব্দের তীব্রতা পরিমাপক আন্তর্জাতিক একক হলো ডেসিবেল। শব্দের তীব্রতা পরিমাপক আন্তর্জাতিক একক হলো ডেসিবেল। হ্যাঁ, সংক্ষেপে লেখো ব্র্যাকেটে, এখানে একটু বিপদ আছে আর কি। হ্যাঁ, পরীক্ষায় আসছে এটা কয়বার। ডেসিবেল এই জিনিসটা দিতে পারতো না, কিন্তু এত দুষ্ট ওরা, এত খারাপ, এই জিনিসটা দেয় নাই। কেন, কোনটা দিলে ভুল হবে তোমার সেইটাই দিচ্ছে। ডেসিবেল লিখলে আমরা পারতাম, লিখছে এভাবে, দেখো ক নম্বরে লেখা আছে ডিবি, খ নম্বরে লেখা আছে ডিবি, গ নম্বরে লেখা আছে ডিবি, ঘ নম্বরে লেখা আছে ডিবি। বুঝলা কিভাবে সাজাই দিচ্ছে? প্রশ্ন খুলে দেখো কয়বার আসছে বিসিএসে। এখন এইটা দিলে তো আমরা সবাই পারবো,
ঠিক না? কিন্তু যে জানে না সেও বুঝবে যে এই ধরনের কিছু একটা হবে। কিন্তু এই চারটা দিলে কিন্তু ঝামেলা আছে, বুঝলাম? দেখো তোমরাই কিন্তু কনফিউজড পড়ে গেছো কোনটা হবে আনসার। স্বাভাবিকভাবে লিটারেল সেন্সে যদি বলি, গ্রামাটিক্যাল সেন্সে যদি বলি, তাহলে আমরা ইংলিশ লিটারেচারে যারা পড়েছি তারা জানি যে স্যার আনসার হবে এটা অথবা এটা, ঠিক না? কারণ প্রথমটা ক্যাপিটাল থাকতে হবে, আমরা সবাই বলি। আর খুব মানে একেবারে গ্রামাটিক্যাল সেন্স, হ্যাঁ, লিটারেল সেন্স যেটা বলি আর কি, লিটারেল সেন্সে দেখতে গেলে একেবারে 100% অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ক। এটা দেখলেই কলিজাটা ভরে যাবে তোমার, খুশিতে ফড়িংয়ের মতো নাচতে থাকবা। এরপর আনসারটা দিয়ে দিবা, দেখবা ভুল, মাইনাস হয়ে গেছে, 1.5 নাম্বার চলে গেছে। 1 গেছে তো ওইটা, আর মাইনাস হয়ে গেছে 0.5, 1.5 নাম্বার চলে গেছে একটার জন্য। কত সুন্দর না? আচ্ছা, কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। এরপরে এটা হবে না, ভুল, আনসার ভুল, এটা তো হবেই না, ভুল। আর মনে করতে পারতেছে এটা হবে স্যার, ডেসির ডি বড়, বেলের বি বড়, এইটাই হবে স্যার, এটাও হবে না। এই তিনটেই ভুল। যেটা মনে করেছিলা কোনোদিনও হবে না, ওইটাই হবে, কারণ এটা হওয়া পসিবল না, বুঝতেছো? কিন্তু ওইটাই হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, ক হয় নাই, কি লিখছে রে বলবো? আচ্ছা বাবুল, না ক হবে না, ক হবে না, ওই যে ইয়া লিখছে যেটা ডি, থ্যাংক ইউ। এটা কি লিখছে? এটা ওয়াহিদুল, হ্যাঁ, রাকিব, হ্যাঁ থ্যাংক ইউ রাকিব, তোমারটা হয়েছে, এইটা হবে, বুঝলাম? তো আমরা অধিকাংশ করি কি জানো, ওই যে গত সকালে ক্লাসে বললাম না, হাফ নলেজ ইজ মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স, একটা প্রবাদ আছে যে অর্ধেক জ্ঞান না জানার চেয়ে ভয়াবহ বিপদ সৃষ্টি করে। ওই যে একটু পড়েছিলাম, জব সলিউশন মুখস্থ, ওই সাথে কাছেও শিখি নাই, ও সস্তা প্রাপ্তি যা হয় আর কি। হ্যাঁ, তো নিছি ওই যে নাটোরের কাঁচাগোল্লা খাইছো? নাটোরের কাঁচাগোল্লা হ্যাভি জিনিস একটা। বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ ঘাট, বরিশালও নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যায়। ওটা তৈরি করেছে লঞ্চ ঘাটের ওখানে, বুঝতেছো? ওটা খাইয়ে দেখো কি জিনিস একটা, বমিও হয় না, ভিতরেও যায় না, মজার একটা জিনিস, বুঝলা? এটা যখন তুমি ভালো একটা দোকানে কিনতে যাবা তখন অনেক টাকা নিবে, তখন কলেজে ছিঁড়ে যাবে, এত টাকা দিয়ে কিনলাম, কিন্তু না, ওইটাই খাইতে পারবা, বুঝতেছো? সস্তা প্রাপ্তিগুলো ভালো হয় না। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আনসার হবে। কেন হবে এটা আমরা আরেকটা ক্লাসে শিখবো, আজকে অত ডিসকাশনে যাবো না। গেল, তাহলে আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি। নেক্সট প্লিজ, পরের পয়েন্টে লেখো। শব্দের তীব্রতা, হ্যাঁ তোমারটা হয়েছে, লেখো শব্দের তীব্রতা, পরের পয়েন্টে লেখো। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো, এটা একক গেল, এবার যন্ত্র, এটাও পরীক্ষা আসছে। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো অডিওমিটার। অডিওমিটার। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো অডিওমিটার। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো অডিওমিটার। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো অডিওমিটার। লিখছ? কেন হলো? শব্দের একটা সিনোনিম হচ্ছে অডিও বা সাউন্ড, সিনোনিম অডিও, সেই অডিও থেকে মিটার, অডিওমিটার আর কি। ব্যাস, এবার মোটামুটি এগুলো ছিল। আরেকটা কথা, হেয়ারিং সিস্টেম আমরা কতক্ষণ সহ্য করতে পারি। হ্যাঁ, এই যে বললাম না ডিবি, সেটা তো 0 থেকে হইতে পারে। সাধারণত আমরা 35 থেকে রিসিভ করি আর কি। হ্যাঁ, এটা এক্সটেনশন হইতে পারে 105, 35 থেকে 105 পর্যন্ত হইতে পারে ডিবি, আমাদের কমফোর্টেবল জোন। তবে এই মাঝামাঝিটা হবে সবচেয়ে ভালো। হ্যাঁ, 50-45 এগুলো হচ্ছে একদম খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এটা ডেঞ্জারাস এলাকা, এটা যদি এক্সটেনশন করি তাহলে তো আর ডায়াফ্রাম সহ্য করতে পারবে না, কান নষ্ট হয়ে যাবে। কান নষ্ট হয়ে গেলে কী হবে? অন্ধ হয়ে যাবে না, নাকি বধির হয়ে যাবে? সেইটা তো লিখে নাও একটু, পরের পয়েন্টটা লিখে নাও। লিখো, শব্দের তীব্রতা 105 ডিবির উপরে গেলে, লেখো সবাই লেখো, শব্দের তীব্রতা 105 ডিবির উপরে গেলে একজন মানুষ বধির হতে পারে। এটাও কয়েকবার আসছে পরীক্ষায়। শব্দের তীব্রতা 105 ডিবির উপরে গেলে একজন মানুষ বধির হতে পারে। লিখছি? অর্থাৎ লিখে নাও, অর্থাৎ শব্দের তীব্রতা 105 ডিবির উপরে গেলে, এভাবে লেখো, লেখো, অর্থাৎ শব্দের তীব্রতা 105 ডিবি পর্যন্ত আমরা সহ্য করতে পারি। লেখো, অর্থাৎ শব্দের তীব্রতা 105 ডিবি পর্যন্ত আমরা সহ্য করতে পারি, মানে 105 ডিগ্রি পর্যন্ত, 5 ডিবি পর্যন্ত সর্বোচ্চ চলতে পারবো, আমরা সহ্য করতে পারবো। এটা ক্রস করলেই কান নষ্ট হয়ে যাবে, ডায়াফ্রামটা নষ্ট হয়ে যাবে। লিখছো? এবার লেখো ম্যাগনেটিজম। লেখো
ম্যাগনেটিজম বা ম্যাগনেট লেখো চুম্বক। আচ্ছা, এখন শব্দবিজ্ঞান কিভাবে পড়তে হয় তুমি বুঝবা, ওভাবে আরেকটু করে নিবা, তাইলে হয়ে যাবে। কি কি পড়বা আমি একটা টপিক দেখাই দিচ্ছি কি কি পড়বা। চুম্বক 1 নম্বর পয়েন্টে লেখো, যে সকল বস্তুতে একসাথে আকর্ষণী ও দিক নির্দেশক ধর্ম বিদ্যমান থাকে, যে সকল বস্তুতে একসাথে আকর্ষণীয় ও দিক নির্দেশক ধর্ম বিদ্যমান থাকে তাকে ম্যাগনেট বা চুম্বক বলে। তোমরা একটু কয়েক সেকেন্ড ওয়েট করো, আমি একটু পানি খাই। শোনো, তাহলে এটা গেল আকর্ষণীয় দিক নির্দেশক ধর্ম। হ্যাঁ, তাহলে এখানে টোটালি কয়টা ধর্ম আছে সবাই একটু খেয়াল করো তো। এখানে টোটালি কিন্তু 4টা ধর্ম আছে, খেয়াল করো। আকর্ষণী মিনস পজিটিভ নেগেটিভ হতে পারে। আকর্ষণ মিনস কি? রিপালশন হতে পারে, অ্যাট্রাকশন হতে পারে। আকর্ষণ মিনস রিপালশন, অ্যাট্রাকশন, অর্থাৎ কাছে টানা হতে পারে, ধাক্কা দিয়ে দূরে সরানো হতে পারে। তাহলে এখানে 2টা গুণ আছে কিন্তু এখানে দিক নির্দেশক, এখানেও কিন্তু 2টা গুণ আছে। কি কি? উত্তর দক্ষিণ। তার মানে আকর্ষণটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে অ্যাট্রাকশন রিপালশন দুটোই হতে পারে, নর্থ সাউথ দুটোই হতে পারে। তার মানে এখানে একটা চুম্বকের মধ্যে টোটালি গুণ থাকে হচ্ছে 4টা। প্রশ্ন যদি আসে যে একটা চুম্বকের মানে শর্ত থাকে কয়টি, চুম্বক হওয়ার জন্য শর্ত মোট 4টি, আর প্রধান শর্ত হচ্ছে 2টা, কারণ এই 2টা মিলে একটা আকর্ষণ, হ্যাঁ, আর এই 2টা মিলে একটা দিক নির্দেশক। তাহলে একটা চুম্বকের প্রধান শর্ত থাকে হচ্ছে 2টা, আকর্ষণী, দিক নির্দেশক গুণ থাকতে হবে, আর সব মিলে টোটাল কন্ডিশন থাকতে হবে কয়টা? 4টা। মানে আকর্ষণ রিপালশন দুটোই হতে পারে, নর্থ সাউথ দুটোই হতে পারে। হ্যাঁ, গেল। 2 নম্বর পয়েন্টে লেখো, একটি চুম্বকের সাধারণ সংকেত অবলিক আণবিক সংকেত অবলিক একটি চুম্বকের 2 নম্বর পয়েন্ট, একটি চুম্বকের সাধারণ সংকেত অবলিক আণবিক সংকেত, একই কথা আর কি। হ্যাঁ, একটি চুম্বকের সাধারণ সংকেত অবলিক আণবিক সংকেত অবলিক রাসায়নিক সংকেত হলো, একটি চুম্বকের সাধারণ সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক সংকেত অবলিক দিয়ে হলো Fe3O4। এটাকে বলা হয় ফেরোসোফেরিক অক্সাইড। শুধু তুমি এটা লিখে রাখো, তাইলেই হবে, বই পুস্তকে লেখা আছে। আচ্ছা, তাহলে এইটা মানে চুম্বক বোঝানো হয় একটা আর কি। এরপরে পয়েন্ট নাম্বার 3 নম্বর পয়েন্টে লেখো, 1600 সালে, এই যে আবার আসছে কিন্তু, 1600 সালে বিজ্ঞানী ডক্টর গিলবার্ট 1600 সালে বিজ্ঞানী ডক্টর গিলবার্ট সর্বপ্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি বিরাট ভূচুম্বক, মানে পৃথিবী নিজেই একটা চুম্বক। 1600 সালে বিজ্ঞানী ডক্টর গিলবার্ট সর্বপ্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি বিরাট ভূচুম্বক। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা গেল। হ্যাঁ, নেক্সট, পরবর্তী পয়েন্ট নাম্বার 4, 4 নম্বর পয়েন্টে লিখবো আমরা, পৃথিবীর সর্বপ্রথম
চুম্বকের নাম হলো, পৃথিবীর সর্বপ্রথম চুম্বকের নাম হলো, সবাই লিখো, পৃথিবীর সর্বপ্রথম চুম্বকের নাম হলো লোডস্টোন, লোডস্টোন বা ভারী পাথর, ভারী পাথর। পৃথিবীর সর্বপ্রথম চুম্বকের নাম হলো লোডস্টোন বা ভারী পাথর, লোডস্টোন বা ভারী পাথর। লিখছো সবাই? নেক্সট, পরবর্তী পয়েন্টে আমরা লিখব এশিয়া মাইনরের, এশিয়া মাইনর তুরস্ক, এই বর্তমান তুরস্ক আর কি, যেটা এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চলে, মানে গ্রামটার নাম ছিল ম্যাগনেসিয়া, তো লিখবো এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চলে, তুরস্ক, তুরস্ক বর্তমান তুরস্ক রাখলে লিখে রাখতে পারো, এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চলে পৃথিবীর সর্বপ্রথম চুম্বক আবিষ্কৃত হয়। এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চলে, ম্যাগনেসিয়া অঞ্চলে, তারপর স্বতন্ত্র সদরে ইংলিশ বানান তো সমস্যা নেই। পৃথিবীর সর্বপ্রথম কি এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চলে পৃথিবীর সর্বপ্রথম চুম্বক আবিষ্কৃত হয় বা আবিষ্কার করা হয়, যা লেখো কি। এরপরে লেখো একটি চুম্বকের দিক বলতে, একটি চুম্বকের দিক বলতে, একটি চুম্বকের দিক বলতে উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে বোঝায়। একটি চুম্বকের দিক বলতে উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে বোঝায়। একটি চুম্বকের দিক বলতে উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে বোঝায়। শোনো, লেখা শেষ, এবার খেয়াল করো। ধরো এটা একটি চুম্বক, নর্থ সাউথ, হ্যাঁ এটা চুম্বক। তো এখানে নর্থ সাউথ, উত্তর থেকে দক্ষিণ দিকে, তাহলে এইরকম কিছু রেখা যাবে, শক্তি রেখা যাবে, এরকম ভাবে যায়, দেখতে পাই না আমরা কিন্তু কাজ হয়, বুঝলাম? এরকম ভাবে যায়, ধরো এরকম ভাবে, এরকম পরীক্ষা করলে পাওয়া যায়। এই যে এই রেখাগুলো, এই রেখাগুলি হচ্ছে চুম্বক এনার্জি, ফোর্স লাইন বলা হয়। এরা যাচ্ছে কোথায়? উত্তর থেকে দক্ষিণ দিকে, এটাই চুম্বকের দিক। চুম্বকের আসলে কোনো দিক নাই, এর ফোর্স যেদিকে যায়, ফোর্স লাইনগুলো, বল রেখাগুলো, সেটাই হচ্ছে চুম্বকের দিক। কথা বুঝলাম? সুতরাং সন্তান যদি কিছু করে, কোনো ক্রাইম করে, বাবা কিন্তু তার রেসপন্সিবল হয়ে যায় অটো। তো এই চুম্বকের এই গুণগুলো, এই গুণগুলোই হচ্ছে চুম্বকের গুণ। তাহলে এটার দিক যা, ও সেটার জন্য রেসপন্সিবল, দায়ী। তার মানে এই ফোর্স লাইনের দিক যেটা, চুম্বকের দিকও সেইটাই, ব্যাস। তাহলে শোনো, এই দিকটা বুঝলা। আরেকটা কথা হচ্ছে, এই যে চুম্বকের প্রান্ত দুইটা, এই দুইটা প্রান্তকে আমরা পোল বলি। পোল মানে বাংলা হচ্ছে মেরু বলি। নর্থ পোল, সাউথ পোল, উত্তর মেরু, দক্ষিণ মেরু বলে থাকি। অর্থাৎ চুম্বকের ক্ষেত্রে অ্যাট্রাকশন বা তোমার রিপালশন করার, ধাক্কা দেওয়া, কাছে টানার এই গুণগুলো সবচেয়ে বেশি আছে চুম্বকের এই প্রান্তে, এই প্রান্তে, বুঝলাম? সেই জন্য তার নাম হচ্ছে পোল বা মেরু। আচ্ছা, তাহলে এখানে কাজ করে বেশি। আর কোন জায়গায় কাজ করে না কম, সেটাও তো পরীক্ষায় আসছে। নিঃসন্দেহে সেইটা হচ্ছে এই যে মাঝ বরাবরে কাজ করে কম, এই জায়গাটায় কাজ করে কম, বুঝতেছো? এই জায়গাটায় কাজ করে কম, একে বলা হয় নাল পয়েন্ট, মানে জিরো, নাল পয়েন্ট বা 0 পয়েন্ট। সাহেব বাজার 0 পয়েন্ট আছে না, ওইটা আছে, সেই জিনিস। এখানে আকর্ষণ বিকর্ষণ কিছুই নাই, একেই বলা হয় নাল বিন্দু বা নাল পয়েন্ট, বাংলা ইংলিশে একদিকে বলি। এর পরীক্ষায় আসছে, অনেকবার আসছে, পিলিতেও আসছে, রিটেনেও আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি, লেখো একটি, পরবর্তী পয়েন্টে লেখো, একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে, সবাই লেখো পরের পয়েন্ট, একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে, একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে, ওই যে দুইটা নর্থ সাউথের কথা বলছিলাম, একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে, আমি বসছি, তোমরা লিখতে থাকো, আমি পাশে আছি, এখানে আছি। আচ্ছা, একটি চুম্বকের, বলুন স্যার নাই চলে গেছে নাকি, একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। একটি চুম্বকের প্রান্তে বা মেরুতে
উহার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। লিখছ? পরবর্তী পয়েন্টে লেখো। পরবর্তী পয়েন্ট, একটি চুম্বকের মাঝখানে বা মাঝবিন্দুতে একটি চুম্বকের মাঝখানে বা মাঝবিন্দুতে একটি চুম্বকের মাঝখানে বা মাঝবিন্দুতে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার কোনো ক্ষমতা থাকে না। একটি চুম্বকের মাঝখানে বা মাঝবিন্দুতে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার কোনো ক্ষমতা থাকে না। দাঁড়িয়ে দিয়ে লেখো, একে নালবিন্দু বা নাল পয়েন্ট বলে। একে নালবিন্দু বা নাল পয়েন্ট বলে। সবাই লিখছ? একটি চুম্বকের মাঝখানে বা মাঝবিন্দুতে উহার কোনো আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে না, একে নালবিন্দু বা নাল পয়েন্ট বলে। লিখছি? রিটেনেও আসে কোশ্চেনটা। আচ্ছা, রিটেনে আসে যে কুড়িবিন্দু কি, নালবিন্দু কি, বা কুড়িবিন্দু নালবিন্দুর মধ্যে পার্থক্য লিখুন, এগুলো আসে রিটেনের প্রশ্ন। আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা। আরেকটা কথা মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে চুম্বক কখনো গোলাকৃতির হয় না। চুম্বক কখনো গোলাকৃতির হয় না। এখন তুমি বলতে পারো, স্যার আমি তো কয়দিন আগেই দেখলাম ব্যাগের পিছনে একটা আছে গোল। তবে বলতে পারো, স্যার আমি কয়দিন আগে বাজারে দেখলাম গোল একটা চুম্বক পাওয়া যায়, ঠিক না? অনেকেই আছে। কিন্তু আরে গাধা, শোনো, চুম্বক কখনো গোল হয় না। এটাকে যদি ধরো এইভাবে বানাইছো তুমি 1 ইঞ্চি, এটার উপর দিয়ে তুমি কাভার লাগাও, 4 ইঞ্চির কাভার লাগাও, গোল করে বৃত্ত বানাই না, তাহলে কি গোল হয়ে গেল? উপরের শেপটা গোল, অপ্রয়োজনীয় শেপটা গোল, বাট আনফর্চুনেটলি মূল অংশটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, চতুর্ভুজ আকৃতির। দেখো, বুঝলা? সেটা যত ছোটই হোক না কেন, চুম্বক কখনো গোলাকৃতি হতে পারে না, কারণ সেখানে পোল থাকতেই হবে। যখন গোল করবা, স্ফেয়ার করবা, সব দিকে সমান করবা, তখন পোল হবে কিভাবে? পোল তো হবে না। তাহলে পোল করতে গেলে, মেরুবিন্দু করতে গেলে তোমাকে স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার, যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার করো, সমস্যা নাই। মানে আয়তক্ষেত্র করতেই হবে, চতুর্ভুজ করতেই হবে, সেটা বোঝা যাচ্ছে? তাহলে এইরকমভাবে হবে, হয়ে এই 2 বিন্দুতে বেশি থাকবে মেরু। তার মানে চুম্বক কখনো গোলাকৃতি হয় না। চুম্বক সবসময় কি হয়? রেক্ট্যাঙ্গুলার সাইজের হয়। তবে যদি কোথাও গোলাকৃতি আমরা পেয়ে থাকি বাজারে, তাহলে সেটা বুঝতে হবে অপ্রয়োজনীয় কিছু শেপ দেওয়া হয়েছে, দিয়ে গোল করে দেওয়া হয়েছে, কিন্তু মূলটা চতুর্ভুজ আকৃতি আছে। বুঝছ? নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো। একটি চুম্বকের আশেপাশে, সবাই লেখো প্লিজ, এই যে আশেপাশে যে এলাকাটা, একটি চুম্বকের আশেপাশে যে এলাকা জুড়ে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বিদ্যমান থাকে, একটি চুম্বকের আশেপাশে যে এলাকা জুড়ে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বিদ্যমান থাকে, তাকে চৌম্বক ক্ষেত্র বলে। তাকে চৌম্বক ক্ষেত্র বলে। একটি চুম্বকের আশেপাশে যে এলাকা জুড়ে উহার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বিদ্যমান থাকে, তাকে চৌম্বক ক্ষেত্র বলে। লিখছো? তাকে চৌম্বক ক্ষেত্র বলে। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো। বিজ্ঞানীগণ, পরের পয়েন্ট, বিজ্ঞানীগণ চৌম্বক ক্ষেত্রের, হ্যাঁ আফরোজা, থ্যাংক ইউ সো মাচ ভাই। চৌম্বক ক্ষেত্রের না বুঝলে প্রশ্ন করবা, সমস্যা নাই। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বিজ্ঞানীগণ, পরের পয়েন্টে লিখতেছি আমরা, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বিজ্ঞানীগণ যে সকল শক্তিরেখা কল্পনা করেন, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বিজ্ঞানীগণ যে সকল শক্তিরেখা কল্পনা করেন, ওই যে কিছুক্ষণ দেখালাম বাঁকা করে গেল যেটা, যে সকল শক্তিরেখা কল্পনা করেন, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বিজ্ঞানীগণ যে সকল শক্তিরেখা কল্পনা করেন, তাদেরকে ফোর্স লাইন বা চৌম্বক বলরেখা বলে। এভাবে লেখো, শুধু এটা লেখো, চৌম্বক বলরেখা বলে। চৌম্বক বলরেখা বলে। এইবার চিত্রটা আবার দাও, আমি চিত্র রেখে দিচ্ছি আবার। হ্যাঁ, তাহলে কি বললাম? বিজ্ঞানীগণ চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যে সকল শক্তিরেখা কল্পনা করেন, তাদেরকে চৌম্বক বলরেখা বলে। দেখো কেমন, সবাই একটু খেয়াল করো প্লিজ। চতুর্ভুজ আকৃতি দিলাম, এখানে একটা পোল দিলাম, ধরো নর্থ সাউথ হয়ে গেল, আমাদের নর্থ সাউথ পোল হয়ে গেল, কথা বুঝলাম? নর্থ সাউথ পোল করলাম,
এবার এর রেখাগুলো কি উত্তর থেকে দক্ষিণে যাবে না? উত্তর থেকে দক্ষিণে যাবে। সো এইভাবে একটা রেখা গেল, এইভাবে একটা রেখা গেল, ভালো করে খেয়াল করো কিন্তু, এইভাবে একটা রেখা গেল, এইভাবে আরেকটা রেখা গেল, একটু মনোযোগ দিও। তাহলে এগুলো সবসময় কি থাকবে? ডিরেকশন থাকবে, দিক থাকবে, ঠিক তো? দিকটা হবে কি? উত্তর থেকে দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, সবাই মনোযোগ দিবা। আর কতগুলো শর্ত আছে, মনোযোগ দাও। রিটেনে আসে চৌম্বক, অনেকবার আসছে রিটেনে কোশ্চেনটা, চৌম্বক বলরেখা বলতে কি বোঝেন? একদম সহজ জিনিস। হ্যাঁ, চৌম্বক বলরেখা বলতে কি বোঝেন? উহার বৈশিষ্ট্য বা ধর্ম লিখুন। 2 নম্বর আর 1 নম্বর, 3 নম্বর থাকবে, অথবা সংজ্ঞায় হাফ নম্বর, বৈশিষ্ট্য 2 নম্বর, 2.5 নম্বর অথবা 2 নম্বর থাকবে, সহজ। তো এখানে এই ছোটখাটো বিষয়গুলো তো রিটেনে পড়ানো সম্ভব হবে না, তখন তোমাদের অনেক বড় জিনিসগুলো পড়াতে হবে। তো এইগুলো পিলিতেই তোমরা শেষ করে ফেলবা। দেখো, আবার পিলিতেও আসছে নিচের কোনটি চৌম্বক বলরেখার ধর্ম অথবা ধর্ম নয়, বৈশিষ্ট্য অথবা বৈশিষ্ট্য নয়, সেগুলো কি কি? এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে গেছে, উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর, চৌম্বক বলরেখাগুলো উভয় পাশে সমান সমান থাকে। এদিকে যদি 100টা হয়, এদিকে 100টা হবে, এদিকে যদি 5টা হয়, এদিকেও 5টা হবে। আমি চিত্র আঁকছি, এদিকে 2টা, এদিকে 2টা, এমনি কিন্তু আঁকি নেই, ওই কারণে আঁকছি, কন্ডিশন ফুলফিল করতে হবে। এরপরে দেখো আরেকটা জিনিস, দেখো এইগুলো কোনোটার সাথে লাগছে কি লাগে, একটাও কিন্তু একটার সাথে লাগে নাই। কেন লাগে নাই? যারা শত্রু, সারাক্ষণ গন্ডগোল করে, ঝগড়া করে একদম, তারা কি কখনো হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে? ও কোনো প্রশ্নই আসে না। ও খালি যদি দেখে আসতেছে, ও আর এক রাস্তা দিয়ে চলে যাবে। শত্রু কখনো এক জায়গায় ইন্টারাক্ট করবে না, বন্ধুত্ব হতেই পারে না। তো সো এরা দেখো কেউ কারোর সাথে টাচ করে নাই। কেন টাচ করে নাই? কারণ এরা যে করে না, সেই জন্য আমি করাই নাই এদেরকে টাচ। অর্থাৎ চৌম্বক বলরেখাগুলো কখনোই পরস্পরকে সেট করে না, টাচ করে, ইন্টারাক্ট করে না, বোঝা যাচ্ছে? সেট করে না কখনোই। আবার যদি ইন্টারসেক্ট না করে, টাচ না করে, তাহলে কি বোঝা যাচ্ছে? পরস্পরের মধ্যে শত্রুতা না বন্ধুত্ব? শত্রুতা। তাহলে বুঝতে হবে ইহারা পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? এরপরে এগুলো কেন শিখবো? কারণ এইগুলোর সংখ্যা জানলেই চৌম্বক ক্ষেত্রটা কতখানি শক্তিশালী সেটা বার করতে পারবো। এই যে 5টা বৈশিষ্ট্য বললাম, এইগুলোর মধ্যে 3টা পরীক্ষায় লিখে দিলে ফুল নাম্বার পাবা। আর প্রিলিমিনারিতে এর বাইরে কোনো কিছুই আসে না এই যাবত, বুঝতেছো? তাহলে চৌম্বক ক্ষেত্র লিখছো, এটা হলো চৌম্বক ক্ষেত্র, আর এই রেখাগুলোর নাম হচ্ছে চৌম্বক বলরেখা। তাহলে চিত্রটা লিখে নাও, এখন একটু নিচে চিত্রটা লিখে নাও সবাই, যা লিখলে তার নিচে চিত্রটা লিখে নাও। চিত্র, 2টা চিত্র একসাথে হয়ে যাচ্ছে। চৌম্বক ক্ষেত্রর চিত্র হয়ে গেছে, অবলিক চৌম্বক বলরেখার চিত্র হয়ে গেছে, 2টা চিত্র হয়ে গেছে। চৌম্বক ক্ষেত্র, অবলিক চৌম্বক বলরেখা। ক্ষেত্র মানে এই পুরোটা, আর বলরেখা মানে এইগুলো, ব্যাস। এবার নিচে লেখো, ওই পয়েন্টটি তো লিখছে, চলছেই তো, নিচে লেখো চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য। চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য, চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লিখে রাখো। পিলিতেও ইম্পর্টেন্ট, রিটেন তো পড়া হয়ে গেল। তাহলে এখন চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য 1 নম্বর, সাব পয়েন্ট অন লিখো। ও আরেকটা কথা বলে নেই এখানে, হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা কিন্তু তোমার ভাইবার সময় কাজে লাগবে, হ্যাঁ, সারা জীবন কাজে লাগবে। তা হচ্ছে চৌম্বক দ্বারা পৃষ্ঠ হয়ে চৌম্বকের আকর্ষণ বিকর্ষণে পড়ে মানুষ আজ পর্যন্ত মারা গেছে, শোনো নাই? মরে না। কিন্তু বিদ্যুতের আকর্ষণ বিকর্ষণে মানুষ মারা গেছে, শুনছো না? শুনছো। কেন মারা যায়? কারণ এই ফোর্স লাইন বলরেখাটা বিদ্যুতের ক্ষেত্রেও আছে, চুম্বকের ক্ষেত্রেও আছে। কারণ আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা পৃথিবীতে 2টা এনার্জির আছে, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, একটা ম্যাগনেটিজম। বাট আনফর্চুনেটলি ইলেকট্রিসিটি দ্বারা মানুষ মারা যায়, কিন্তু ম্যাগনেটিজম দ্বারা মানুষ মারা যায় না। হোয়াট ইজ দ্যাট? কেন মারা যায় না এখানে? কারণটা কি? কারণটা হচ্ছে যে ইলেকট্রনের দিকগুলো, ইলেকট্রিসিটিতে ইলেকট্রনের দিকগুলো সরাসরি হয়, ডিরেক্টলি হয়, এই জন্য মারা যায় মানুষ। আর চৌম্বক বলরেখাগুলো বক্র দিকে যায়, এই জন্য মানুষ মরে না, ক্ষতি হয় না, বুঝতেছো? তাহলে চৌম্বক বলরেখা বক্রপথে যায়, এই জন্য ক্ষতি হয় না। আর বিদ্যুৎ বলরেখাগুলো সরাসরি যায়, এই জন্য মানুষ মারা যেতে পারে। হ্যাঁ, তো লিখে নাও, 1 নম্বর পয়েন্ট লেখো। কি লিখতেছি এটা মনে আছে তো? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লিখতেছি, কিন্তু লেখো 1 নম্বর পয়েন্ট, ইহারা সর্বদা বক্রপথে গমন করে, বাঁকা পথে। ইহারা সর্বদা বক্রপথে গমন করে। মানে এমন বদভ্যাস, চা ক্লাস লম্বা নিলে, চাটা না খেলে ক্লাসের মানে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, না। কি লিখলাম আমরা? ইহারা সর্বদা বক্রপথে গমন করে, লিখছ? পয়েন্ট নাম্বার 2।
2 নম্বর পয়েন্টে লিখো, ইহারা সর্বদা উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে গমন করে। ইহারা সর্বদা উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর দিকে গমন করে। 2 নম্বর লিখলাম। হ্যাঁ, 3 নম্বর, ইহারা সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে। ইহারা সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা। 4 নম্বর, ইহারা কখনোই পরস্পরকে ছেদ করে না। 5 নম্বর, ইহাদের মান দ্বারা, মান অবলিক সংখ্যা লেখো, দুইটি লেখো, ইহাদের মান অবলিক সংখ্যা দ্বারা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা হয় বা যায়। ইহাদের মান অবলিক সংখ্যা দ্বারা চৌম্বক ক্ষেত্রের মান বা সংখ্যা নির্ণয় করা হয়। লিখছো? ব্যাস, তাহলে মোটামুটি আমরা জিনিসগুলো পড়লাম। হ্যাঁ, আরেকটা কথা দেখো, খেয়াল করো, বা এইটা আমাদের প্রশ্ন আসে, রিটেনে আসে, পিলিতেও আসছে। রিটেনে আসছে নালবিন্দু এবং কুড়িবিন্দু বলতে কি বোঝেন, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আবার আসছে নালবিন্দু কুড়িবিন্দুর মধ্যে পার্থক্য লিখুন। আবার আসছে নালবিন্দু কুড়িবিন্দু কি বোঝেন, ব্যাখ্যা করেন। এইভাবে যে রিটেনে আসছে 3 নম্বর, 2.5 নম্বর, আগে 5 নম্বর থাকতো, এখন কম থাকে। যাই হোক, তো তাহলে এটা শেখার দরকার আছে আমার, এখনই শিখে রাখলে ভালো। আর প্রিলিমিনারিতে আসছে ওই কুড়িবিন্দু কি জিনিস, কোনটা লোহার কুড়িবিন্দু কত, 3-4 বার আসছে আর কি। হ্যাঁ, তাহলে এইটা কি দেখো, খেয়াল করো সবাই একটু। এখান থেকে আমরা সহজেই বুঝতেছি এই কুড়ি থেকে যে এটা নিশ্চয়ই এই দুইজনের নাম থেকে আসছে, মাদাম কুড়ি কোনটা? আচ্ছা, 3 নম্বরটা একটু বলেন। 3 নম্বরটা মানে 3 নম্বর পয়েন্ট নাকি রে? বল শোনো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি লিখছে আমার নিজেও মনে নাই, আবার বলছি শোন, যা হবে হবে, এর মধ্যে কোনো একটা নাম্বার আছে, মিলিয়ে নাও। 1 নম্বর বলছিলাম ইহারা সর্বদা বক্রপথে গমন করে। হ্যাঁ, যদি না বলে থাকি তুমি মিলিয়ে নিবা কোনটা কোন নাম্বার বলছো, আমার তো মনে নাই। ইহারা সর্বদা বক্রপথে গমন করে। 2 নম্বর, ইহারা সর্বদা উত্তর থেকে দক্ষিণ দিকে গমন করে। তারপরে বলছিলাম যে ইহারা সর্বদা পরস্পরকে বিকর্ষণ করে। 4 নম্বর বলছিলাম সম্ভবত ইহারা কখনোই পরস্পরকে ছেদ করে না। 5 নম্বর বলছিলাম যে ইহাদের মান বা সংখ্যা দ্বারা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা হয়। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট, হ্যাঁ বুঝতে পারছি, বলবো, অসুবিধা নাই। এবার তোমার কমপ্লিট হয়েছে কিনা জানাও, বলবো এবার বুঝতে পেরেছো কিনা জানাও। বুলবুল আহমেদ লিখো, আমার বলবো নাকি? তোমরা আধা ঘন্টা পর পর টেক্সট করো, আমি শুনবো 1 ঘন্টা পরে। আচ্ছা, এই বলবো, তুমি লিখো বুঝতে পারছো কিনা, নাকি আবার বলবো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা কি বলছিলাম, দেখো কোথায় কোথায় গেছি। এই যে কুড়ি বলতে আসলে নামটা আসছে কিন্তু মাদাম কুড়ি মানে 20 না, এই আন্ডা গোনে না, কুড়ি মানে সেই কুড়ি না, এই কুড়ি মানে 20 না, এই কুড়ি মানে নাম কুড়ি। ওই মাদাম কুড়ি, পিয়ারে কুড়ি আছে না, ওদের নামের ওই কুড়ি শব্দটা কমন, সেটা কুড়ি। তার মানে ইটস ক্লিয়ারলি প্রুভস দ্যাট এরা দুইজন এটা ইনভেন্ট করেছে, এরা দুইজন সেটা আবিষ্কার করেছে। বুঝলা? দ্যাট ইজ 20 পয়েন্ট মিনস আসলে কোনো পয়েন্ট না, মিথ্যা কথা, মনে রাখবা। নাল বিন্দু সত্যি একটা বিন্দু আছে, অস্তিত্ব আছে, বাট আনফর্চুনেটলি 20 বিন্দুর কোনো অস্তিত্ব নাই, মানে 20 বিন্দু কোনো বিন্দু নাই, এটা একটা মিথ্যা কথা, রূপক কথা। তাহলে 20 বিন্দু কি স্যার? 20 বিন্দু হচ্ছে এমন একটা টেম্পারেচার, তার মানে এটা হচ্ছে একটা টেম্পারেচার, তাপমাত্রা, টেম্পারেচার। কোন টেম্পারেচার? যেই টেম্পারেচারে গেলে একটা চুম্বক, ওই যে কিছুক্ষণ আগে চুম্বক আঁকছিলাম, সেই চুম্বকটা একটা তাপ দিবা, সার্টেইন একটা হিট দিবা। তুমি কোনো একটা হিট দিতে কিছু চলতে থাকবা, পরীক্ষা করতে থাকবা চুম্বক আছে কিনা। কোনো এক সময় গিয়ে দেখবা চুম্বক নাই, নষ্ট হয়ে গেছে। সেই যে তাপমাত্রাটা,
সেই তাপমাত্রাকে বলা হয় কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা। আসলে শুদ্ধ কথা হচ্ছে কুড়ি তাপমাত্রা, কুড়ি টেম্পারেচার। ওটাকে আমরা ফিজিক্সের ভাষায় একটু নাম দিয়েছি আর কি, ওয়েল নন কুড়ি পয়েন্ট। আসলে কুড়ি পয়েন্ট না, ওটা হবে কুড়ি টেম্পারেচার। কিন্তু পরীক্ষায় কুড়ি টেম্পারেচার আসে না, আসে কুড়ি পয়েন্ট। বুঝতেছো, যেটা প্রচলিত শব্দ আমরা ব্যবহার করেছি। তার মানে আবারও বলছি, কুড়ি পয়েন্ট হচ্ছে একটা তাপমাত্রা চুম্বকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অথবা ম্যাগনেটিক সাবস্টেন্সেস মানে চৌম্বক পদার্থ, সরাসরি চুম্বক অথবা লোহা টোহা কোনো একটা কিছু যা দিয়ে আমি চুম্বক তৈরি করবো, লোহা নিকেল কোবাল্ট এই ধরনের পদার্থ যেগুলো আছে। তো সেইগুলোর একটা নির্দিষ্ট তাপমাত্রা দিলে দিতে দিতে কোনো এক সময় পরীক্ষা করতে হবে চুম্বক আছে না নষ্ট হয়ে যাচ্ছে, দিতে দিতে কোনো এক সময় দেখবা ওই তাপমাত্রা প্রয়োগ করার পরে আর কোনো কি হচ্ছে না, তোমার ওটা দিয়ে আর চুম্বক তৈরি করা যাবে না, আর চুম্বক হইলে নষ্ট হয়ে গেছে। এটা সে যে তাপমাত্রা এই কাজটা হয়েছে সেইটা নোট করেছিলেন এই দুইজন হাজব্যান্ড ওয়াইফ, নাম মাদাম কুরি পিয়ারে কুরি। তারা সেটা নোট করে বলছিলেন দ্যাট ইজ দ্য ফিজিক্স। হ্যাঁ, এই পদার্থবিজ্ঞানের এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেইটা তাদের নাম অনুসারে তারা নাম দিয়েছিলেন কুড়ি পয়েন্ট বা কুড়ি টেম্পারেচার। আর তারা যেটা নিয়ে পরীক্ষা করেছিল সেটা ছিল হচ্ছে লৌহ, মানে লোহা। এটা ছিল হচ্ছে লোহা। তারা লোহা নিয়ে পরীক্ষা করেছিল, আর এটার সাথে প্রমাণ করেছিল 770 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেলসিয়াস, নট কেলভিন নট ফারেনহাইট, অনলি সেলসিয়াস। এই স্কেলটা মাথায় রাখতে হবে, এই যে স্কেল লিখছি সাথে। 770 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা ওইটা আর জীবন ওটা দিয়ে চুম্বক করা যাবে না, অথবা লোহা দিয়ে যদি চুম্বক হয়ে থাকে তাহলে সেটা ওই 770 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এমনভাবে নষ্ট হবে আর জীবনে ওটা দিয়ে চুম্বক হবে না। ওই তাপমাত্রাকে বলা হয় কুড়ি তাপমাত্রা। সেটা আমাদের পরীক্ষায় বিসিএস এ 3বার আসছে, লোহার কুড়ি বিন্দু কত। এবার আসতে পারে লোহার কুড়ি তাপমাত্রা কত। বুঝতেছো, আসতে পারে লোহা দিয়ে কোনো চুম্বক তৈরি করা হয়েছে, সেই চুম্বকের কুড়ি বিন্দু কত। একই কথা, কত হতে পারে 770 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তো? তাহলে লিখে নাও, পরবর্তী পয়েন্টে লিখে নাও প্লিজ। কুড়ি বিন্দু, সবাই লেখো প্লিজ। কুড়ি বিন্দু মূলত কোনো বিন্দু নয়, সবাই লেখো প্লিজ। কুড়ি বিন্দু কোনো বিন্দু নয়, মূলত ইহা একটি তাপমাত্রা। কুড়ি বিন্দু কোনো বিন্দু নয়, ইহা মূলত একটি তাপমাত্রা। দেখছো, দাঁড়িয়ে যাও। যে তাপমাত্রায় কোন চুম্বকের অবলিক চৌম্বক পদার্থের, যে তাপমাত্রা, ভালো করে লিখবা, উল্টো পাল্টা লিখবা না কিন্তু, যে চুম্বকের অবলিক চৌম্বক পদার্থের, সরি কি লিখতেছি রে, পদার্থের, হ্যাঁ কি লিখলাম, যে তাপমাত্রায় কোনো চুম্বকের অবলিক চৌম্বক পদার্থের, যে তাপমাত্রায় কোনো চুম্বকের অবলিক চৌম্বক পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণরূপে লোপ পায় বা নষ্ট হয়ে যায়। যে তাপমাত্রায় কোনো চুম্বকের বা চৌম্বক পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণ লোপ পায় বা নষ্ট হয়ে যায়, তাকে কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা বলে। তাকে কুড়ি বিন্দু বা কুড়ি তাপমাত্রা বলে। লিখছো? নিচে লেখো উদাহরণ, এক্সাম্পল। যেমন উদাহরণ লেখো, যেমন লোহার কুড়ি বিন্দু হলো 770 ডিগ্রি সেলসিয়াস। লেখো, যেমন লোহার কুড়ি বিন্দু হলো 770 ডিগ্রি সেলসিয়াস। যেমন লোহার কুড়ি বিন্দু হলো 770 ডিগ্রি সেলসিয়াস। যারা পুরাতন ভাই বোন তারা তো ক্লাস জানোই, কিভাবে ক্লাস নেই। যারা একদম নতুন ভাই বোন, যাদের সাথে প্রথম ইন্ট্রোডিউস এরকম থাকতেও পারো কেউ, তাহলে তো বুঝতে পারছো ক্লাস এভাবে পড়াশোনা করতে হবে। আমি যেটুকু পারলাম অ্যাজ ফার অ্যাজ পসিবল, হ্যাঁ আমি কর্ডিয়ালি ট্রাই করলাম, তোমাকে ফুললি ভোট দিলাম যে তুমি এভাবে ট্রাই করো বোঝার জন্য। কারণ একজন শিক্ষক তো সব শিখাতে পারে না, কারণ 5 বছরের পড়া তো আর 5 ঘন্টায় 5 মিনিটে তো আর হয় না। হ্যাঁ, তবুও আমি চেষ্টা করেছি বিষয়গুলো তোমার মাথায় মেমোরাইজ করার জন্য, যে এই বিষয় হতে পারে কোশ্চেন, আর এরকম অ্যাঙ্গেলে পড়তে হয়। তো ঠিক এভাবে আমি যেভাবে ডিসকাস করে দিলাম
এর মধ্যে তুমি আরও কয়েকটা জিনিস অ্যাড করে নিবা সাথে। বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোন দিবা অথবা ফেসবুকে মেসেঞ্জারে নক করবা, আমি রাগ করবো না, শুধু পরিচয় দিবা, স্যার আমি আপনার স্টুডেন্ট, কোথাকার স্টুডেন্ট সেটা পরিচয় দিবা। আমি একটু দেরি হলেও আমি রেসপন্স করব। আর যারা আমার ফলোয়ার্স নাই অথবা ফ্রেন্ড নাই তাদেরগুলো ওই মেসেজটা স্প্যামে থাকে, দেখতে ভুলে যাই, আমাকে একটু ওই স্ক্রিনশট নিয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, ফোন দিতে পারো। আর কাছাকাছি যারা থাকো, রাজশাহী শহর তো ছোট্ট একটা শহর, পুটিবাস, এই দিক থেকে ওই দিকে গেলে তো এমনি চোখ বন্ধ করলে এদিক ওদিক যাওয়া যায়, বুঝলে? তো ওইখানে আসতে পারো, এসে সরাসরি দেখতে পারো অথবা ফোনেও ইয়ে করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তো আপাতত এখান থেকে তুমি কতগুলো হোমওয়ার্ক নিয়ে নাও, এগুলো একটু পড়িও, তাহলে ভালো লাগবে তোমার, রিটেন পেলেই ভাইভাটা কাজে লাগবে। তো সাউন্ড থেকে তোমার হোমওয়ার্ক হচ্ছে এখান থেকে 1 নাম্বার পড়বা তুমি শব্দের বেগ, এই সংক্রান্ত আরও কিছু কথাবার্তা পড়বা। এরপরে পড়বা তুমি হচ্ছে প্রতিধ্বনি নিয়ে আরও কিছু কথাবার্তা পড়বা। এরপরে এখান থেকে আরও পড়বা শব্দের প্রকারভেদ, হ্যাঁ সেগুলো পড়বা। বা এক কথায় শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা ঠিক আমি যেভাবে দেখা দিলাম ওভাবে পড়বা। আচ্ছা, আর একটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট থেকে হোমওয়ার্ক হচ্ছে তোমার, লিখে নাও, হোমওয়ার্কগুলো লিখে নাও। 1 নম্বর এখান থেকে পড়বা হচ্ছে চুম্বকের প্রকারভেদ, প্রকারভেদ ব্যবহার, ব্যাস এদের জিনিস পড়লে হবে, একটু সহজ, একদম সহজ। এগুলো শুধু সালে কোশ্চেনগুলো দেখলেই হবে আর কি। হ্যাঁ, অপশন দেখবে এক জায়গায় দেওয়া আছে, ওইটা পড়লে হবে, না বুঝলে ফোন দিও। আর এইগুলো একটু ডিটেলস পড়বা, তাহলে হয়ে গেল। হ্যাঁ, আগামী ক্লাস কালকে হচ্ছে 11টায় ক্লাস আছে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসটা হবে। তো আমি অনুরোধ করলাম, আবারও বললাম, যদিও কাশিম স্যারের সাথে আমার কথা হয়ে গেছে, তারপর তোমাদেরকে আবার জানিয়ে দিলাম, তোমরা জুম অ্যাপে ক্লাস করবা। আমার আনিজি লাগতেছে, মানে তোমাদের সাথে কথা বলতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না আর কি। ওইখানে আমার ফোনটা রাখছি, ওই দিকে আবার তাকায় তাকায় মাঝে মাঝে দেখতে পাচ্ছি। তো তোমরা সামনাসামনি থাকলে না, এটা একটা ক্লাসে আলাদা মজা থাকে। যেহেতু তোমরা আমার সামনে নাই কিন্তু ভার্চুয়ালি তো আসছো, তাহলে তোমাদেরকে আমি দেখতেও পাবো, তোমাদের টেক্সটগুলোর সাথে সাথে আমি আনসার দিতে পারবো। আর ওখানে অ্যাভেলেবেল চ্যাট করা যায়, এখানে কমেন্ট অপশনে ঢুকে কমেন্ট করতেছো, আর সরাসরি চ্যাট অপশনে চ্যাট করবা, ঠিক আছে? আর কে বলছে এটা ভুল কথা যে জুম অ্যাপে বেশি লোড নেয় না, কিছু নেয় না, তোমার সেটটা শুধু একটু আপডেট হলেই হবে। আর এখন আপডেট সবার সেটই আছে, জানো, গরিব বলতে বাংলাদেশে কেউ নাই, এটা মিথ্যা কথা। কেউই গরিব না, কেউই ব্যস্ত না, সবার টাকা আছে, সবারই সময় আছে, শুধু ভালোবাসা নাই, রেসপেক্টনেস থাকলে। খালি এখন যদি তোমার লাভার বলে যে আসো না একটু, কোথায় যাইতে হবে বলো, যদি কিছু টাকা লাগবে, টাকা তো নাই, কত লাগবে, 10,000 লাগবে, 20,000 রেডি, সব নিয়ে চলে যাবা। খালি এখন সে চাক তোমাকে অ্যান্ড্রয়েড 2টা দিয়ে দিবা, তবুও তাকে খুশি করতে যাবা। টাকা নেই, কথা মিথ্যা কথা, সবার টাকা আছে। যদি না হয় এখন অসুখ একটা দেখবা তোমার 50,000 টাকা বের হবে, টাকা নাই কিন্তু তোমার 1 টাকাও, ঠিক ধার করে দিয়ে দিবা তুমি, সব টাকা আছে। তাহলে যেটা তোমার লাইফটা সাজাবে, বিসিএস ক্ষেত্রে টাকা হয় না কেন রে, এটা তো খারাপ লক্ষণ, মানে ভালোবাসা নাই। সব থাকতে হবে, কোনো রেস্ট্রিকশন থাকবে না। রাজি বলে ডাবল রাজি, হ্যাঁ বলে ডাবল হ্যাঁ, না তো আমি নাই, এরকম হইতে হবে। আমার স্টুডেন্ট মানে দুনিয়া জয় করে ফেলবে। আর এগুলো কি কথাবার্তা, শোনো। তো তারপরেও যদি কারোর প্রবলেম হয়, সে কাজটা করবে কি, ক্লাসের আগে ফোনটা রিস্টার্ট দিয়ে নিবা। আবার ক্লাস করতেছো, যদি সমস্যা হয় তো রিকানেক্ট করবা, আমি এখান থেকে অপশন থাকবেই, তো সমস্যা নেই। হ্যাঁ, তো তোমরা একটু এভাবে করো, তাহলে আমার ভালো লাগবে আর কি। এই উল্টা পাল্টা হয়ে ক্লাস নিচ্ছি, এটা কেমন লাগতেছে আর কি। হ্যাঁ, তো ভালো থাকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংকস টু অল, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।